हेलो स्टूडेंट, वेलकम टू आवर चैनल कॉन्सेप्ट चेजार्स। तो देखो एर आगे भिडियोते आमरा क्लास 12 सेमिस्टार 3 यूनिट 1 जो लिक्विड स्टेट चैप्टारटा रयेछे तार एबीटीए टेस्ट पेपारे सल्यूशन करेछिलाम। प्रथम जे 5टा एबीटीए पेज रयेछे सेई 5टा। तो देखो आज के आमरा पेज 115 थेके सल्यूशन शुरू करब। तो चलो शुरू करी। देखो प्रथम प्रश्न बोलेছে निम्नलिखित कोन धर्मटी संख्यागत धर्म। तो देखो एखाने प्रथमे रयेছে स्फुटनांक 1 नम्बर अपशाने, 2 नम्बर अपशाने रयेছে गलनांक, 3 नम्बरे रयेছে सांद्रता एवं 4 नम्बरे रयेছে अभिस्रवण चाप। तो देखो स्फुटनांक, गलनांक, सांद्रता एइगुलो कि संख्यागत धर्म? आमरा कि जानी? আমরা জানি সংখ্যাগত ধর্ম কোনগুলো? সংখ্যাগত ধর্ম কোনগুলো? এক হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এক হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এটা একটা সংখ্যাগত ধর্ম। দুই হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। তারপর আরো কি জানি? আরো হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়নের পরে হচ্ছে হিমাঙ্কের অবনমন। আর কি জানি? অভিস্রবণ চাপ। এইগুলো হলো সংখ্যাগত ধর্ম। তো তাই এক্ষেত্রে স্ফুটনাঙ্ক সংখ্যাগত ধর্ম নয়, স্ফুটনাঙ্কের উন্নয়ন সংখ্যাগত ধর্ম। আর গলনাঙ্ক সংখ্যাগত ধর্ম নয়, কারণ আয়নে কোনো দ্রবণে আয়নের সংখ্যা বৃদ্ধি পেলে কি গলনাঙ্ক বৃদ্ধি পায় না, তাই এটি সংখ্যাগত ধর্ম নয়। সান্দ্রতা নয়, তাই এক্ষেত্রে ডি অভিস্রবণ চাপ, এটাই হচ্ছে উত্তর। তো দেখো 2 নম্বর প্রশ্নে কি বলেছে? কোলয়েডকে বিশুদ্ধকরণ করা হয় কোন পদ্ধতিতে? এক হচ্ছে ডায়ালাইসিস, বি এ রয়েছে পেপটাইজেশন, সি এ রয়েছে ইলেকট্রোফোরেসিস, আর ডি এ রয়েছে তঞ্চন। তো দেখো কোলয়েডকে বিশুদ্ধকরণ করার পদ্ধতি কি? ডায়ালাইসিস। এই যে ডায়ালাইসিস বা ঝিল্লি বিশ্লেষণ, এটা হলো কোলয়েডকে বিশুদ্ধ করার পদ্ধতি। দেখো কোলয়েডকে বিশুদ্ধ করার 3টি পদ্ধতি রয়েছে। এক হচ্ছে ডায়ালাইসিস বা যাকে বাংলায় বলে ঝিল্লি বিশ্লেষণ। এক হচ্ছে ঝিল্লি বিশ্লেষণ। 2 নম্বরে হচ্ছে ইলেকট্রোডায়ালাইসিস। 2 নম্বরে ইলেকট্রোডায়ালাইসিস, যেটা হচ্ছে তড়িৎ ঝিল্লি বিশ্লেষণ। আর 3 নম্বরে রয়েছে পরাপরিস্রাবণ। তো দেখো এই 3টে পদ্ধতিতে মূলত কোলয়েডকে বিশুদ্ধকরণ করা যায়, তাই এক্ষেত্রে কোলয়েডের বিশুদ্ধ করার পদ্ধতি হবে ডায়ালাইসিস। তারপর দেখো নিম্নলিখিত কোনটি ফেরিক হাইড্রোক্সাইড সলের তঞ্চনে সবচেয়ে বেশি কার্যকরী? ফেরিক হাইড্রোক্সাইড সলের তঞ্চনে, ফেরিক হাইড্রোক্সাইড মানে FeOH3, এটা হলো ফেরিক হাইড্রোক্সাইড। তো দেখো ফেরিক হাইড্রোক্সাইড একে তঞ্চন করবে কে? যেহেতু এটি একটা ধনাত্মক সল, তাই একে তঞ্চনের জন্য ঋণাত্মক সলের প্রয়োজন। তো দেখো KCl কেমন ভাঙবে? আয়নে ভাঙে K+Cl-। K2SO4 কেমন আয়নে ভাঙবে? K2SO4 ভাঙে হবে 2K+ + SO4 2-।
আর Na3PO4 আয়নে ভাঙলে হবে 3Na প্লাস প্লাস PO4 3 এবং NaCl আয়নে ভাঙলে হবে Na প্লাস প্লাস Cl মাইনাস। তো দেখো, যেহেতু ফেরিক হাইড্রোক্সাইড একটা ধনাত্মক সল, তাই একে তঞ্চনের জন্য ঋণাত্মক সলের প্রয়োজন। তো এক্ষেত্রে ঋণাত্মক আয়নে নিশ্চয়ই আধানের পরিমাণ বেশি থাকতে হবে। তো এটা দেখো Cl মাইনাস, আর এটা SO4 2 এখানে PO4 3 এখানে Cl মাইনাস। তো PO4 3 এটাই সবচেয়ে বেশি ঋণাত্মক আধান, কারণ এর পাওয়ারের 3 নেগেটিভ রয়েছে। তাই এক্ষেত্রে ফেরিক হাইড্রোক্সাইড সলের তঞ্চনে সবচেয়ে বেশি কার্যকরী হবে Na3PO4। Na3PO4 এক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী হবে। তারপর দেখো কোশ্চেন নম্বর 7 বলেছে তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের ক্ষেত্রে সাধারণত ভ্যান টপ ফ্যাক্টর। ভ্যান টপ ফ্যাক্টর কি? আইটাকেই ভ্যান টপ ফ্যাক্টর বলা হয়, আইটাকেই বলা হয় ভ্যান টপ ফ্যাক্টর। তো দেখো তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের ক্ষেত্রে কি হয়? তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য দ্রাবের ক্ষেত্রে কি হয়? তড়িৎ বিশ্লেষ্য দ্রাবের বিয়োজনের ক্ষেত্রে I কিন্তু গ্রেটার দেন 1 হয়, আর সংযোজনের ক্ষেত্রে I লেস দেন 1 হয়। তাহলে তড়িৎ বিশ্লেষ্য দ্রাবের বিয়োজনের ক্ষেত্রে কিন্তু I গ্রেটার দেন 1 হয়, আর সংযোজনের ক্ষেত্রে I লেস দেন 1 হয়। এবং তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের ক্ষেত্রে, যেমন তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবকে সুক্রোজ, গ্লুকোজ, এদের ক্ষেত্রে কিন্তু ভ্যান টপ ফ্যাক্টরের মান 1 এর সমান হয়। ভ্যান টপ ফ্যাক্টর কত হয়? 1। তাই এই ক্ষেত্রে 1 উত্তর। এরপর দেখো এরপর দেখো 20 দাগে প্রশ্নে কি বলেছে? বিবৃতি অভিস্রবণ চাপ একটি সংখ্যাগত ধর্ম। এর কারণ রিজন বলেছে দ্রবণের অভিস্রবণ চাপ দ্রবণের মোলারিটির সঙ্গে সমানুপাতিক। তো দেখো অভিস্রবণ চাপ একটা সংখ্যাগত ধর্ম, কারণ দ্রবণে আয়নের সংখ্যা বৃদ্ধি পেলে অভিস্রবণ চাপ কিন্তু তার উপর নির্ভর করে, তাই এটা একটা সংখ্যাগত ধর্ম। দ্রবণের অভিস্রবণ চাপ দ্রবণের মোলারিটির সঙ্গে সমানুপাতিক। দেখো আমরা জানি অভিস্রবণ চাপ সমান কি হয়? অভিস্রবণ চাপ সমান, আমরা জানি অভিস্রবণ চাপ পাই সমান I ইন্টু CRT, যেখানে I সমান ভ্যান টপ গুণক, এখন কোনো দ্রবণের ক্ষেত্রে যদি দ্রাব তড়িৎ অবিশ্লেষ্য হয় তাহলে সেক্ষেত্রে I এর মান 1 হবে, সেক্ষেত্রে পাই সমান CRT। আর যদি তড়িৎ বিশ্লেষ্য দ্রাব হয় তাহলে বিয়োজনের ক্ষেত্রে I এর মান 1 এর বেশি হবে, সংযোজনের ক্ষেত্রে I এর মান 1 এর কম হবে। তো দেখো আর কি? আর এখানে সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর টি সমান পরম উষ্ণতা। তাহলে স্থির উষ্ণতায়, তাহলে আমরা কি বলতে পারি? স্থির উষ্ণতায় আমরা বলতে পারি যে স্থির উষ্ণতায় অভিস্রবণ চাপ পাই প্রপোর্শনাল টু C। স্থির উষ্ণতায় অভিস্রবণ চাপ মোলারিটির সাথে সমানুপাতিক। তাই এক্ষেত্রে বলা যায় যে বিবৃতি এবং কারণ আর উভয়ই সত্য। বিবৃতি এবং কারণ আর উভয়ই সত্য, এবং বিবৃতির সঠিক ব্যাখ্যা। তাহলে বোঝা গেল যে অভিস্রবণ চাপ একটা সংখ্যাগত ধর্ম এবং দ্রবণের অভিস্রবণ চাপ দ্রবণের মোলারিটির সাথে সমানুপাতিক।
বিবৃতি আর কারণ উভয়ই সত্য এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা। তো দেখো 26-এর দাগে কি বলেছে, নিচের কোন লেখচিত্রটি হেনরির সূত্র অনুসারে অঙ্কিত। তো দেখো হেনরির সূত্রানুসারে আমরা কি জানি, কোনো গ্যাসের দ্রাব্যতা বা সলিউবিলিটি একে যদি আমরা x হিসেবে ধরি তাহলে এটি গ্যাসের আংশিক চাপের সমানুপাতিক। গ্যাসের আংশিক চাপ p এর সমানুপাতিক। গ্যাসের আংশিক চাপ p এর সমানুপাতিক। গ্যাসের আংশিক চাপ p এর সমানুপাতিক। তো দেখো x প্রপোর্শনাল টু p, যেখানে x হচ্ছে গ্যাসের দ্রাব্যতা, এটি গ্যাসের আংশিক চাপের সমানুপাতিক। তাহলে x সমান kh ইন্টু p, সমানুপাতিক চিহ্ন তোলার জন্য একটা ধ্রুবক আনলাম kh। এই kh হলো হেনরি ধ্রুবক। এই kh হলো হেনরি ধ্রুবক। এই kh হলো হেনরি ধ্রুবক। তো দেখো উভয় দিকে যদি লগ নিই তাহলে log x সমান হবে log kh প্লাস log p। কারণ উভয় পক্ষে যদি লগ নিই তাহলে এখানে কি হবে log kh ইন্টু p। তো আশা করি তোমরা সবাই জানো, ক্লাস 9-এ আমরা লগ সম্বন্ধে পড়েছি যে লগের গুণ মানে লগের ভাগ, মানে log xy যদি থাকে এটাকে আমরা কি লিখতে পারি, log x প্লাস log y লিখতে পারি। লগের গুণ লগের যোগে ভেঙে যায়, তাই এক্ষেত্রে log kh প্লাস log p। তো দেখো log kh একটা ধ্রুবক, একে যদি c ধরে নিই আর একে যদি y ধরে নিই তাহলে y সমান mx প্লাস c। তাহলে এখানে হচ্ছে y সমান mx প্লাস c। আমরা সবাই জানি y সমান mx প্লাস c, এটা একটা সরল রেখার সমীকরণ। এটা একটা সরল রেখার সমীকরণ। তাই আমরা এটা বুঝতে পারলাম যে এক্ষেত্রে এই log x বনাম log p এর যে লেখচিত্র এটা একটা সরল রেখা হবে। তাই d কোনো মতেই হবে না, কারণ d এখানে সমপরাবৃত্তাকার রয়েছে, d কোনো মতেই হবে না। তারপর দেখো এখানে ঋণাত্মক নতি c এ কিন্তু লেখচিত্রটা ঋণাত্মক নতি হচ্ছে, এটাও সম্ভব নয়, কারণ এখানে নতি কত 1, এখানে নতি m1। তো দেখো a আর b এর মধ্যে যেহেতু log x সমান log kh প্লাস log p, তাই লেখচিত্র কিন্তু কোনো একটা মান থেকে শুরু হবে, কিন্তু এখানে লেখচিত্রটা মূল বিন্দু থেকে শুরু হয়েছে। যদি এখানে শুধু x এবং p এর মধ্যে লেখচিত্র অঙ্কন করতে বলতো সেক্ষেত্রে মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যেত, কিন্তু যেহেতু এখানে log x বনাম log p এর লেখচিত্র আঁকতে বলেছে, তো সেক্ষেত্রে কিন্তু y অক্ষ বরাবর একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে, তাই কখনোই লেখচিত্রটা মূল বিন্দু থেকে শুরু হবে না, তাই এক্ষেত্রে a উত্তর হবে। তো তারপর দেখো 31-এর দাগে কি বলেছে, কোন ঘটনার জন্য কোলয়েডীয় কণাগুলি থিতিয়ে পড়ে না। দেখো আমরা জানি কোলয়েডীয় কণাগুলি দ্রবণে ইতস্তত ও অবিরামভাবে বিক্ষিপ্তভাবে ছুটে বেড়ায়। কোন ঘটনার জন্য কোলয়েডীয় কণাগুলো ছুটে বেড়ায়? এমন কোলয়েডীয় কণাগুলি কোলয়েডীয় কণার এই গতি উষ্ণতার উপরেও নির্ভর করে। ব্রাউনীয় গতির জন্য কোলয়েডীয় কণাগুলি থিতিয়ে পড়ে না। কোলয়েডীয় কণাগুলি থিতিয়ে পড়ে না। কারণ কি বলতো, ব্রাউনীয় গতির জন্য কোলয়েডীয় কণাগুলো কেন থিতিয়ে পড়ে না? কারণ কোলয়েডীয় কণাগুলো যখন দ্রবণের মধ্যে অবিরাম বিক্ষিপ্তভাবে বিরামহীনভাবে ছুটে বেড়ায়, এই ব্রাউনীয় গতি অভিকর্ষজ বলকে যেটা কিনা ওই কোলয়েডীয় কণাগুলোকে থিতিয়ে দিতে চায়, সেই অভিকর্ষজ বলকে প্রশমিত করে। যেহেতু ব্রাউনীয় গতি অভিকর্ষজ বলকে প্রশমিত করে, তাই কণাগুলো আর থিতিয়ে পড়ে না, তাই কোলয়েডীয় কণাগুলো ব্রাউনীয় গতির জন্য থিতিয়ে পড়ে না। এরপর দেখো 34-এর দাগে কি বলেছে, নিম্নলিখিত কোনটির তঞ্চন ক্ষমতা সর্বাধিক? তঞ্চন ক্ষমতা সর্বাধিক
ঋণাত্মক সলকে তঞ্চনের জন্য ধনাত্মক সলের প্রয়োজন। ধনাত্মক আয়নে ধনাত্মক আধানের পরিমাণ যত বেশি থাকবে, ধনাত্মক আধানের পরিমাণ যত বেশি, তঞ্চন ক্ষমতা তত বেশি। তো এক্ষেত্রে দেখো K+1 পজিটিভ, L+3 পজিটিভ, Ca+2 মানে ক্যালসিয়াম 2 পজিটিভ, আর Sn+4 স্ট্যানাস 4+4 পজিটিভ। তাই এক্ষেত্রে তঞ্চন ক্ষমতা Sn+4 এর সর্বাধিক হবে। তারপর দেখো এর পরের পেজ 126, এর প্রথমে একের দাগের কোশ্চেনে কি বলেছে, এখানে দেখো দুটো পাত্র দিয়ে দিয়েছে। এটা হচ্ছে 1 নম্বর পাত্র এবং এটা 2 নম্বর পাত্র। 1 নম্বর পাত্রে ছবি অনুযায়ী কি বোঝা যাচ্ছে যে AgNO3 দ্রবণ মানে সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে পটাশিয়াম আয়োডাইড Ki দ্রবণ যোগ করা হচ্ছে। আর 2 নম্বর পাত্রে দেখা যাচ্ছে যে Ki দ্রবণের মধ্যে AgNO3 দ্রবণ যোগ করা হচ্ছে। অর্থাৎ 1 নম্বরের উল্টোটা 2 নম্বর পাত্রে করা হচ্ছে। 1 নম্বরে AgNO3 দ্রবণে Ki মেশানো হচ্ছে, আর 2 নম্বরে Ki দ্রবণে AgNO3 মেশানো হচ্ছে। দেখো আপাতভাবে যদি আমরা দেখি তাহলে তো তোমাদের মনে হতেই পারে যে একই তো ব্যাপার, Ki এর সাথে AgNO3 মেশাই বা AgNO3 এর সাথে Ki মেশাই, একই তো ব্যাপার। কিন্তু না, দেখো এক্ষেত্রে কিন্তু দুটো আলাদা ঘটনা ঘটবে। 1 নম্বর ক্ষেত্রে আলাদা ঘটনা ঘটবে, আর 2 নম্বর পাত্রে কিন্তু আলাদা ঘটনা ঘটবে। দেখো এখানে বলে দিয়েছে, কোশ্চেনে কি বলে দিয়েছে, 1 ও 2 নং ক্ষেত্রে উৎপন্ন কোলের দ্রবণ দুটিকে তঞ্চিত করতে নিচের তড়িৎ বিশ্লেষণের মধ্যে কোনটি সবচেয়ে বেশি কার্যকরী। বলেছে 1 নম্বরে আর 2 নম্বরে যে যৌগ দুটো ধরো তৈরি হবে তাদের তঞ্চিত করতে এই যে তড়িৎ বিশ্লেষ্যগুলো দেওয়া রয়েছে এদের মধ্যে কোনটা বেশি কার্যকরী। তাহলে দেখো তার জন্য আগে আমাদের জানতে হবে যে এক্ষেত্রে কি ঘটনা ঘটবে আর এক্ষেত্রে কি ঘটনা ঘটবে। তো দেখো প্রথম ক্ষেত্রে AgNO3 দ্রবণে Ki দ্রবণ যোগ করা হয়েছে। তাই তো দেখা যাচ্ছে ছবি অনুযায়ী যে প্রথম ক্ষেত্রে AgNO3 দ্রবণে Ki দ্রবণ যোগ করা হয়েছে। তাই উৎপন্ন কোলোয়েড দ্রবণ ঋণাত্মক চার্জযুক্ত। এবং একে তঞ্চিত করতে ঋণাত্মক চার্জযুক্ত, তাই একে তঞ্চিত করতে ধনাত্মক চার্জযুক্ত তড়িৎ বিশ্লেষ্যের প্রয়োজন। তো দেখো প্রথম ক্ষেত্রে AgNO3 দ্রবণে Ki দ্রবণ যোগ করা হয়েছে, তাই উৎপন্ন কোলের দ্রবণ ঋণাত্মক চার্জযুক্ত, মানে এক্ষেত্রে ঋণাত্মক চার্জযুক্ত কোলের দ্রবণ উৎপন্ন হবে। তাই একে তঞ্চিত করতে এর বিপরীত চার্জের প্রয়োজন, তাই ধনাত্মক চার্জযুক্ত তড়িৎ বিশ্লেষ্যের প্রয়োজন। যেমন ধরো বলতে পারি KCl, K2SO4 এগুলো ধনাত্মক চার্জযুক্ত তড়িৎ বিশ্লেষ্য। তারপর দেখো দ্বিতীয় ক্ষেত্রে ঋণাত্মক চার্জযুক্ত কিন্তু না, Ki দ্রবণ AgNO3
কেআই দ্রবণে AgNO3 যোগ করলে দ্রবণটি কি হবে? দ্রবণটি হবে ধনাত্মক চার্জযুক্ত। দ্রবণটি হবে ধনাত্মক চার্জযুক্ত। তাই ঋণাত্মক চার্জযুক্ত তড়িৎ বিশ্লেষ্যের প্রয়োজন। তড়িৎ বিশ্লেষ্যের প্রয়োজন। যেমন কি ঋণাত্মক চার্জযুক্ত তড়িৎ বিশ্লেষ্য K2S পটাশিয়াম সালফাইড, তারপর K4FeCN6 ইত্যাদি। তো দেখো এই যৌগটার সাথে হয়তো তোমরা পরিচিত নয়। এই যৌগটা তোমরা পড়বে ইনঅর্গানিকের কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা জটিল যৌগ বলে যে চ্যাপ্টারটা রয়েছে তাতে। এই থার্ড ব্র্যাকেটের ভেতরে যে অংশটা রয়েছে এটা হচ্ছে জটিল পার্ট, কমপ্লেক্স পার্ট একটা যৌগের, যেটা কিন্তু কোনোদিনই আয়নে বিভাজিত হবে না। যাই হোক, এটা যখন ওই চ্যাপ্টারটা পড়বে তখন তোমরা এটা পড়বে। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে এটা ঘটবে। তাহলে এক্ষেত্রে দেখো আমরা যদি অপশানগুলো দেখি, Al2SO4 এর হোল 3, Ca3PO4 এর হোল 2, NaCl K4 FeCN এর হোল 6 এগুলো দেওয়া রয়েছে। আর অপশানে বলেছে 1 নম্বরে এইটা দরকার, 2 নম্বরে এটা দরকার, অর্থাৎ 1 নম্বরে উৎপন্ন সল্টটিকে তঞ্চিত করতে এটা দরকার আর 2 নম্বরে এটা। বি এর অপশানে বলেছে 1 নম্বরের জন্য Al2SO4 এর হোল 3 দরকার, 2 নম্বরের জন্য Ca3PO4 এর হোল 2 দরকার। তো তাহলে দেখো এক্ষেত্রে তোমাদের উত্তর হবে বি। তারপর দেখো 2 এর দাগে কি বলেছে, ব্রাউনীয় গতি সম্পর্কিত সঠিক উত্তরটি নির্বাচন করো। তো দেখো ব্রাউনীয় গতি সম্পর্কিত সঠিক উত্তর কি? 1 নম্বরে বলেছে কোলয়েড কণাগুলির মধ্যে ক্রিয়াশীল সম আধানজনিত বিকর্ষণ বল। 2 নম্বরে বলেছে কোলয়েড কণাগুলির উষ্ণতাজনিত গতিশক্তি। 3 নম্বরে বলেছে কোলয়েড কণার ওপর বিস্তার মাধ্যমের কণাদের সংঘর্ষজনিত অসম বল। আর 4 নম্বরে বলেছে পৃথিবীর চুম্বক ক্ষেত্র দ্বারা কোলয়েড কণাদের ওপর ক্রিয়াশীল চুম্বকীয় বিকর্ষণ বল। তো দেখো ব্রাউনীয় গতি আসলে কি? ব্রাউনীয় গতির জন্য কণাগুলি দ্রবণে ইতস্তত ও বিরামহীনভাবে ছুটে বেড়ায়। এর কারণ কি? আসলে কোলয়েড কণার ওপর বিস্তার মাধ্যমের কণাদের সংঘর্ষজনিত অসম বল, এটা আসলে কোলয়েড কণার ওপর বিস্তার মাধ্যমের কণাদের সংঘর্ষজনিত অসম বল, এটাই হলো আসলে ব্রাউনীয় গতি। তাই এক্ষেত্রে সি আনসার। এরপর দেখো 3 এর দাগে কি বলেছে, নিচের পৃষ্ঠতল সক্রিয় পদার্থগুলির মধ্যে অ্যানায়নিক, যার ব্র্যাকেটে অ্যানায়নিকের জন্য এ ক্যাটায়নিক, সি ও নন আয়নিক এন পদার্থগুলি চিহ্নিত করো। তো দেখো এখানে কোনটা অ্যানায়নিক, কোনটা ক্যাটায়নিক আর কোনটা নন আয়নিক সেটা জানতে চেয়েছে। তো দেখো 1 নম্বরে বলেছে C17H33
COONA। এটা একটা অনেক বড় যৌগ, এটা একটা সাবানের সংকেত, এর নাম সোডিয়াম ওলিয়েট, এর নাম হলো সোডিয়াম ওলিয়েট। আর যদি বলতো C17H35 COONA, এটা হলো সোডিয়াম পামিটেট, এটা হলো সোডিয়াম পামিটেট। তো দেখো এরপর 2 নম্বরে যেটা রয়েছে আর একটা বেনজিন বলয়, এটা তোমরা অর্গানিকে এই যে বেনজিন বলয় এটা তোমরা অর্গানিকে বারবার পড়বে। আর তারপর রয়েছে বেনজিন বলয়, আর এখানে একটা অ্যালকিল গ্রুপ মানে মিথাইল, ইথাইল, প্রোপাইল এইসব। আর SO3Na সোডিয়াম সালফোনেট, SO3Na হলো সোডিয়াম সালফোনেট। SO3H এটা হলো সালফোনিক অ্যাসিড। আর এইচটাকে যেহেতু সোডিয়াম ধাতু দ্বারা রিপ্লেস করা হয়েছে এখানে, তাই এটা সোডিয়াম সালফোনেট। তো তাহলে এই টোটাল যৌগটার নাম কি? এই টোটাল যৌগটার নাম হলো অ্যালকিল বেনজিন সালফোনেট। আর যেহেতু অ্যালকিল গ্রুপ, তাই এই টোটাল যৌগটার নাম অ্যালকিল বেনজিন সালফোনেট। তারপর দেখো 4 নম্বরে যেটা রয়েছে, 4 নম্বরে যেটা রয়েছে CnH2n+1, তারপর OCH2CH2 হোল XOH। তো দেখো এইটার নাম কি? এটার নাম অ্যালকিন পলিইথিলিন, অ্যালকিন পলিইথিলিন অক্সাইড, অ্যালকিন পলিইথিলিন অক্সাইড এটার নাম। তো যাই হোক, এখানে বলেছে কোনটা অ্যানায়নিক, কোনটা ক্যাটায়নিক আর কোনটা নন আয়নিক তা চিহ্নিত করতে। তো দেখো এটা কিন্তু অ্যানায়নিক। 1 নম্বরে যে সোডিয়াম ওলিয়েট এটা কিন্তু অ্যানায়নিক পৃষ্ঠতল সক্রিয় যৌগ। আর 2 নম্বরে যে অ্যালকিল বেনজিন সালফোনেট এটাও অ্যানায়নিক সক্রিয় পৃষ্ঠতল যৌগ। তাই 1 আর 2 অ্যানায়নিক, 1 আর 2 অ্যানায়নিক। 4 নম্বরে এটা নন অ্যানায়নিক, এটা নন অ্যানায়নিক এবং 3 নম্বরেরটা ক্যাটায়নিক। তো তাহলে দেখো অপশানে কি বলেছে, এখানে অপশানে বলেছে যে এ অ্যানায়নিক 1 ও 2, ক্যাটায়নিক 3 নম্বরে আর নন আয়নিক 4 নম্বর। তো এর অপশানটাই এখানে উত্তর, তো এখানে এর অপশানটাই উত্তর। তারপর দেখো 4 নম্বরে কি বলেছে, 4 নম্বর কোশ্চেনে সংরক্ষক কোলয়েড সংক্রান্ত কোন বিবৃতিটি সত্য নয়? দেখো বলেছে সংরক্ষক কোলয়েডগুলি দ্রাবক আকর্ষী হয় 1 নম্বরে। দেখো এই বিবৃতিটা কিন্তু সত্য, সংরক্ষক কোলয়েডগুলি দ্রাবক আকর্ষী হয়। তারপর দেখো 2 নম্বরে বলেছে দ্রাবক বিকর্ষী কোলয়েড এদের যোগ করলে দ্রাবক বিকর্ষী কোলয়েড কণার চারিদিকে দ্রাবক আকর্ষী কোলয়েডের স্তরীয় আস্তরণ পড়ে। হ্যাঁ, দ্রাবক বিকর্ষী কোলয়েডে যদি দ্রাবক আকর্ষী কোলয়েড যোগ করা হয় তাহলে এরা কি একে অপরকে তঞ্চিত করবে, তাই দ্রাবক আকর্ষী কোলয়েডের স্তরীয় আস্তরণ পড়বে। তো দেখো এটাও ঠিক আছে। এরপর বলেছে সংরক্ষক কোলয়েডের স্বর্ণ সংখ্যার মান যত বেশি হয় তার সংরক্ষণ ক্ষমতাও তত বেশি হয়। দেখো এই স্টেটমেন্টটা কিন্তু ভুল। আমরা জানি যে সংরক্ষক কোলয়েডের স্বর্ণ সংখ্যা কিন্তু স্বর্ণ সংখ্যা কিসের ব্যস্তানুপাতিক? সংরক্ষণ ক্ষমতার ব্যস্তানুপাতিক, সংরক্ষণ ক্ষমতা ব্যস্তানুপাতিক। স্বর্ণ সংখ্যা যত বেশি হবে সংরক্ষণ ক্ষমতা তত কম হবে, সংরক্ষণ ক্ষমতা তত কম হবে। কিন্তু এখানে কি বলেছে, সংরক্ষক কোলয়েডের স্বর্ণ সংখ্যার মান যত বেশি হয় সংরক্ষণ ক্ষমতা তত বেশি হয়। এই স্টেটমেন্টটা কিন্তু ভুল,
কিন্তু আমাদের এখানে ভুল স্টেটমেন্টই চিহ্নিত করতে বলেছে, তাই এক্ষেত্রে সি আনসার। তবুও দেখো ডি এর অপশানে কি বলেছে একবার দেখি। ফটোগ্রাফিক ফিল্মে সংরক্ষক কোলয়েড রূপে জিলেটিন মিশিয়ে দ্রাবক বিকর্ষী এজিবিআর সলের স্থায়িত্ব বাড়ানো হয়। হ্যাঁ, একদম ঠিক। দেখো এই স্টেটমেন্টটা তোমরা কিন্তু এমনি মুখস্থ করে রাখবো। এই স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট। এখান থেকে 1 মার্কের শর্ট কোশ্চেন চলে আসতে পারে, মানে এমসিকিউ। দেখো 5-এর দাগে কি বলেছে। 1 মোল উদ্বায়ী তরল এ যার বাষ্পচাপ, মানে এই এ এর বাষ্পচাপ 100 mm এবং 3 মোল উদ্বায়ী তরল বি যার বাষ্পচাপ 60 mm, তাহলে মিশ্রিত একটি দ্রবণের বাষ্পচাপ 75 mm দ্রবণ সম্পর্কিত সঠিক বক্তব্য নির্বাচন করতে বলেছে। তো দেখো কি বলেছে এখানে। বলেছে যে দ্রবণের বাষ্পচাপ পি সমান 75 mmHg। বিশুদ্ধ দ্রাবক এ এর বাষ্পচাপ P0A সমান 100 mmHg আর বি এর বাষ্পচাপ P0B, মানে এটা এর আংশিক চাপ আর এটা বি এর আংশিক চাপ কত 60 mmHg। তো দেখো আমরা কি জানি, আমরা জানি আদর্শ দ্রবণ আর অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে কি হয়। দেখো আদর্শ দ্রবণের ক্ষেত্রে কি হয়। আদর্শ দ্রবণের ক্ষেত্রে PA সমান P0A XA হয় এবং PB সমান P0B XB হয়। অর্থাৎ আদর্শ দ্রবণের ক্ষেত্রে এটা হয়, কিন্তু আমরা জানি অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে এটা হয় না। অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে কখনো P0A গ্রেটার দেন P0A XA, P0B গ্রেটার দেন P0B XB হয়, আবার কখনো P0A লেস দেন P0A XA হয় আর P0B লেস দেন P0B XB হয়। তো দেখো এটা কোন ক্ষেত্রে হয় আর এটা কোন ক্ষেত্রে হয়। তো দেখো এবার যদি আমরা P0A XA বের করি তাহলে 100 ইন্টু XA আমরা কি করে বের করব। XA সমান কি, XA মানে কি, XA মানে এই যে এ যে রয়েছে দ্রাবটা এর মূল ভগ্নাংশ। তাহলে এর মূল ভগ্নাংশ আমরা কি জানি, এর মোল বাই মোট মোল, এর মোল বাই মোট মোল মানে এর মোল প্লাস বি এর মোল সমান 100 ইন্টু এর মোল কত। দেখো কোশ্চেনে বলা আছে এর মোল, দেখো এখানে কোশ্চেনে বলা রয়েছে এর মোল, এ 1 মোল এবং বি 3 মোল। তাহলে এ 1 মোল এবং বি 3 মোল সমান 100/4 সমান 25। এরপর দেখো আমরা যদি P0B XB করি তাহলে বি এর বাষ্পচাপ কত, বি এর 60 ইন্টু NB/NA প্লাস NB। এক্ষেত্রে বি এর মোল ভগ্নাংশ কি হবে, বি এর মোল বাই মোট মোল সমান 60 ইন্টু 3/4 সমান 45। তো দেখো 45 mm 25 mm
তো দেখো এক্ষেত্রে P0A গ্রেটার দেন P0AXA। P0AX এই দুজনের গুণফল কত হয়েছে 25 আর P0A 100, তাই P0A গ্রেটার দেন P0AXA। অর্থাৎ এক্ষেত্রে এর যে আংশিক চাপ সেটা কিন্তু এর আংশিক চাপ আর এর মূল ভগ্নাংশের গুণফলের থেকে বেশি। আর বি এর ক্ষেত্রেও ওই একই P0BXB। তাই এক্ষেত্রে কি বলা যায়? তাই এক্ষেত্রে বলা যায় যে এটি একটি ধনাত্মক বিচ্যুতি বিশিষ্ট দ্রবণ। ধনাত্মক বিচ্যুতি বিশিষ্ট দ্রবণ। তো দেখো অপশানে কি বলেছে, এখানে রাউল্টের সূত্রে ধনাত্মক বিচ্যুতি দেখা যায়। হ্যাঁ, এখানে রাউল্টের সূত্রে ধনাত্মক বিচ্যুতি দেখা যায়। এ ও বি এর মধ্যেকার আকর্ষণ বল, এ ও বি এর মধ্যেকার আকর্ষণ বল অপেক্ষা কম। হ্যাঁ, কারণ রাউল্টের ধনাত্মক বিচ্যুতি বিশিষ্ট দ্রবণের ক্ষেত্রে এই বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। আর বলেছে প্রাপ্ত দ্রবণের স্ফুটনাঙ্ক এ ও বি উভয় তরলের স্ফুটনাঙ্ক অপেক্ষা কম হয়। এটাও ঠিক, তাই এক্ষেত্রে উত্তর সবগুলি ঠিক। এরপর দেখো 6 নম্বরে কি বলেছে, KCNS এর জলীয় দ্রবণ অর্থাৎ পটাশিয়াম থায়োসায়ানেটের জলীয় দ্রবণ FeCl3 ফেরিক ক্লোরাইড দ্রবণের সংস্পর্শে আসা মাত্রই রক্তের মতো লাল বর্ণ দেখা যায়। আর 0.1 মোলার KCNS অর্থাৎ এই পটাশিয়াম থায়োসায়ানেট আর 0.1 মোলার FeCl3 অর্থাৎ ফেরিক ক্লোরাইড দ্রবণকে অর্ধবৃত্ত পর্দা দ্বারা পৃথক করা রয়েছে। লাল বর্ণ কোথায় উৎপন্ন হবে? তো দেখো এখানে একটা ডায়াগ্রাম এঁকে দেখানো রয়েছে যে এ 0.1 মোলার, এতে 0.1 মোলার FeCl3 এবং বিতে 0.1 মোলার পটাশিয়াম থায়োসায়ানেট নেওয়া রয়েছে। এরপর কোন ক্ষেত্রে কি উৎপন্ন হবে? দেখো এক্ষেত্রে লাল বর্ণটি দুটি দ্রবণের সংযোগস্থলে উৎপন্ন হবে। এক্ষেত্রে লাল বর্ণটি দুটি দ্রবণের সংযোগস্থলে উৎপন্ন হবে। কারণ কি দেখো, KCNS এবং FeCl3 দ্রবণ বিক্রিয়া করে লাল বর্ণের ফেরিক থায়োসায়ানেট উৎপন্ন করে। তাই এই বিক্রিয়াটি যেখানে ঘটবে সেখানে লাল বর্ণ দেখা যাবে। তো দেখো এক্ষেত্রে লাল বর্ণটা দুটি দ্রবণের সংযোগস্থলে উৎপন্ন হবে। এই পটাশিয়াম থায়োসায়ানেট এবং ফেরিক ক্লোরাইড এরা দুজন বিক্রিয়া করে ফেরিক থায়োসায়ানেট উৎপন্ন করে। আর এই ফেরিক থায়োসায়ানেট হলো লাল বর্ণের, তাই দ্রবণটা লাল বর্ণের হয়ে যায়। এক্ষেত্রে বিক্রিয়াটি এক্ষেত্রে লাল বর্ণটা কোনো পাত্রের দিকেই সংঘটিত হবে না, বরং এই দুটি দ্রবণের সংযোগস্থলে এই বর্ণটা উৎপন্ন হবে। তাই এক্ষেত্রে বলা যায় কোনো দিকেই নয়, তাই ডি কোনো দিকেই নয় উত্তর হবে।
এরপর দেখো 7 দাগের প্রশ্নে কি বলেছে। 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 এর 1.9% W/V মানে ভর আয়তন জলীয় দ্রবণ এবং NaCl এর X% ভর আয়তন জলীয় দ্রবণের সঙ্গে আইসোটোনিক। তাহলে X এর মান ধরে নাও MgCl2 মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড NaCl সম্পূর্ণ আয়নিত হয়েছে। তো দেখো আইসোটোনিক মানে কি? আইসোটোনিক মানে এই দ্রবণ দুটোর অভিস্রবণ চাপ সমান। ধরো পাই, আইসোটোনিক মানে বলতে চেয়েছে পাই MgCl2 সমান পাই NaCl। সাফিক্সে লিখলাম পাই MgCl2 মানে MgCl2 দ্রবণের অভিস্রবণ চাপ, আর পাই NaCl বলতে সোডিয়াম ক্লোরাইড দ্রবণের অভিস্রবণ চাপ। তো দুটো এক্ষেত্রে আইসোটোনিক। যদি আইসোটোনিক হয় তাহলে দুজনের অভিস্রবণ চাপ সমান। দেখো পাই সমান আমরা কি জানি? পাই সমান I × CRT, কারণ এটা তড়িৎ বিশ্লেষিত দ্রবণ। NaClও আয়নে বিভাজিত হয় এবং NaClও আয়নে বিভাজিত হয় এবং MgCl2 আয়নে বিভাজিত হয়, তাই এরা তড়িৎ বিশ্লেষিত দ্রবণ। তাই এক্ষেত্রে I × CRT সমান I × CRT। দেখো MgCl2 কেমনভাবে ভাঙে? MgCl2 বিয়োজিত হবে Mg+2 + 2Cl-, আয়ন সংখ্যা 3 তাই ভ্যান ডর ফ্যাক্টর 3। NaCl কিভাবে বিয়োজিত হবে? NaCl Na+ + Cl-, আয়ন সংখ্যা 2 তাই ভ্যান ডর ফ্যাক্টর 2। তো এক্ষেত্রে I এর মান কত হবে? 3 × C of MgCl2 × R × T সমান এক্ষেত্রে 2 × C of NaCl × R × T। দেখো RT দুদিক থেকেই কেটে যাবে। 3 × C of MgCl2 সমান 2 × C of NaCl, মানে 3 × MgCl2 এর গাঢ়ত্ব এবং 2 × NaCl এর গাঢ়ত্ব। দেখো আমরা কি জানি? গাঢ়ত্ব C সমান কি N/V, মানে একক আয়তনে যত মোল দ্রবীভূত আছে। আবার N সমান কি? N মানে মোল সংখ্যা, N সমান W/M মানে প্রদত্ত ভর বাই আণব ভর। তাই C সমান কি বলা যায়? W/mv। C সমান W/mv। তো দেখো 3 × W of MgCl2 by M of MgCl2 × V সমান 2 × W of NaCl by M of NaCl × V। তো দেখো এক্ষেত্রে আয়তন একই, দুটি 1 লিটার দ্রবণে, তাই VV কেটে যাবে। তো দেখো এখানে 3 × MgCl2 এর ওয়েট কত? এখানে বলা হয়েছে যে MgCl2 এর 1.9% জলীয় দ্রবণ। দেখো MgCl2 এর 1.9% W/V মানে ভর আয়তন জলীয় দ্রবণ বলতে কি বোঝায়? 1 লিটার বা 1000 মিলিলিটার আয়তনের কোনো জলীয় দ্রবণে 1.9 গ্রাম ভরের ম্যাগনেসিয়াম ক্লোরাইড রয়েছে। তাহলে এক্ষেত্রে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ভর 1.9 গ্রাম, তাই এখানে হবে 1.9 বাই MgCl2 এর আণব ভর কত? MgCl2 ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর 24 প্লাস ক্লোরিনের 35.5 × 2 সমান 24 প্লাস 71 সমান 95, তাই এক্ষেত্রে 95 সমান 2 × সোডিয়াম ক্লোরাইডের ভর বলেছে X%, তাই এখানে X বাই সোডিয়াম ক্লোরাইডের আণব ভর সমান সোডিয়ামের পারমাণবিক ভর 23 প্লাস ক্লোরিনের 35.5 সমান 58.5, তাই এখানে 58.5। তো দেখো এখান থেকে X সমান ক্যালকুলেশন করলে তোমরা পাবে 1.755। তো এটাকে প্রায় আমরা বলতে পারি 1.76।
অ্যাপ্রক্সিমেট 1.76, তাই এক্ষেত্রে দেখো এক্স এর মান 1.76, তাই এক্ষেত্রে সি আনসার। এরপর দেখো 8 নম্বর কোশ্চেনে কি বলেছে, 1000 গ্রাম জলে 30 গ্রাম ইউরিয়া ও 90 গ্রাম গ্লুকোজ যোগ করে একটি দ্রবণ প্রস্তুত করা হলো, দ্রবণটির হিমাঙ্ক হবে। তো দেখো দ্রবণের হিমাঙ্ক, দেখো হিমাঙ্কের অবনমন ডেলটি এফ সমান আমরা কি জানি, কে এফ ইন্টু আই ইন্টু W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2। কে এফ তো দেওয়া রয়েছে 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স। তো দেখো এখানে W2 সমান আমরা কি জানি, W2 সমান দ্রাব্যের ভর। এখানে দ্রাব্য বলেছে 30 গ্রাম ইউরিয়া এবং 90 গ্রাম গ্লুকোজ, তার মানে দ্রাব্যের ভর 90 গ্রাম প্লাস 30 গ্রাম সমান 120 গ্রাম। দ্রাবকের ভর W1 সমান 1000 গ্রাম জল বলেছে। তারপর দেখো এক্ষেত্রে M2 সমান দ্রাবের আণব ভর। এক্ষেত্রে দ্রাবের আণব ভর দ্রাবকে ইউরিয়া এবং গ্লুকোজকে C6H12O6 প্লাস ইউরিয়ার সংকেত কি NH2CONH2, এটা হচ্ছে ইউরিয়া। দেখো C6H12O6, কার্বনের পারমাণবিক ভর 12 × 6 প্লাস 12 প্লাস অক্সিজেনের 16 × 6 সমান 72 প্লাস 12 প্লাস 96 সমান 180। সুতরাং গ্লুকোজের আণব ভর কিন্তু 180 গ্রাম পার মোল। আর ইউরিয়া সংকেত NH2CONH2, এটা হলো ইউরিয়ার সংকেত NH2CONH2, এটা ইউরিয়ার সংকেত। তো দেখো N2H4CO, তাহলে এখানে 28, কারণ নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 × 2 28 প্লাস হাইড্রোজেনের 4 প্লাস কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 সমান হবে 60 গ্রাম পার মোল, সমান 60 গ্রাম পার মোল সমান KF, এখানে KF 1.86। এখানে যেহেতু ইউরিয়া এবং গ্লুকোজ দুটোই তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, তাই এখানে I এর মান 1 ইন্টু W2 এখানে 120 ইন্টু 1000 বাই W1 এখানে 1000 গ্রাম ইন্টু M2 এখানে দেখো 180 গ্লুকোজের এবং 60 ইউরিয়ার, মোট 240। তাই এক্ষেত্রে 1000 2 এবং 0.93 সমান 0.93 ডিগ্রি সেলসিয়াস। তো দেখো হিমাঙ্কের অবনমন 0.93 ডিগ্রি সেলসিয়াস, হিমাঙ্কের অবনমন 0.93 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু এখানে দ্রবণের হিমাঙ্ক জানতে চেয়েছে, তাই দ্রবণের হিমাঙ্ক হবে -0.93 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু বিশুদ্ধ জলের হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস এবং হিমাঙ্কের অবনমন হয়েছে 0.93 ডিগ্রি সেলসিয়াস, তাই দ্রবণের হিমাঙ্ক -0.93 ডিগ্রি সেলসিয়াস। তো এরপর দেখো পেজ 142-এ কি বলেছে, একের দাগে A, B, C এবং D দ্রবণ যথাক্রমে 0.1 মোলার গ্লুকোজ, 0.05 মোলার NaCl এবং 0.1 মোলার LCl3 এবং নিম্নলিখিত কোন জোটটি আইসোটোনিক সেটা বলতে বলেছে। তো দেখো আইসোটোনিক মানে কি, আইসোটোনিক মানে হলো দ্রবণ দুটির অভিস্রবণ চাপ সমান। আইসোটোনিক কথার অর্থ হলো দ্রবণ দুটির অভিস্রবণ চাপ সমান, দ্রবণ দুটির অভিস্রবণ চাপ সমান। তো দেখো তাহলে এক্ষেত্রে কোন দ্রবণের অভিস্রবণ চাপ, কোন দুটি দ্রবণের অভিস্রবণ চাপ সমান সেটা বের করতে হবে। তো 0.1 মোলার গ্লুকোজ, এর ক্ষেত্রে অভিস্রবণ চাপ পাই, এর ক্ষেত্রে অভিস্রবণ চাপ, গ্লুকোজের সংকেত কি C6H12O6, এটা হলো গ্লুকোজের সংকেত।
তো পাই C6H12O6 সমান CRT। এখানে C মানে মোলার গাঢ়ত্ব, এখানে মোলার গাঢ়ত্ব 0.1 মোলার ইন্টু আর সার্বজনীন গ্যাস ধ্রুবক, এবং টি তাপমাত্রা সবার ক্ষেত্রে একই, তো এটা হবে 0.1 RT। তো তারপর দেখো গ্লুকোজের পর বলেছে, গ্লুকোজের পর 0.05 মোলার 0.05 মোলার NaCl, 0.05 মোলার NaCl। তো এক্ষেত্রে পাই NaCl সমান CRT। তো এক্ষেত্রে C মোলার গাঢ়ত্ব, এক্ষেত্রে মোলার গাঢ়ত্ব 0.05 ইন্টু আর ইন্টু টি, তো এটা 0.05 RT। তারপর দেখো বলেছে 0.1 মোলার AlCl3। তো দেখো আমরা জানি যে গ্লুকোজ এক্ষেত্রে কি ছিল, এখানে গ্লুকোজ তড়িৎ অবিশ্লেষ্য দ্রবণ, তাই এক্ষেত্রে আই যে ভ্যান টপ গুণক এর মান কিন্তু 1 ছিল, এর মান 1 ছিল। কিন্তু NaCl জলীয় দ্রবণে কিভাবে বিশ্লেষিত হয়, Na প্লাস প্লাস Cl মাইনাস, তাহলে এক্ষেত্রে আয়ন সংখ্যা কত, এক্ষেত্রে আয়ন সংখ্যা 2, এক্ষেত্রে আয়ন সংখ্যা 2, তাই ভ্যান টপ ফ্যাক্টরও 2, তাই এক্ষেত্রে CRT ইন্টু আই তাই ইন্টু হবে 2, তাই এক্ষেত্রে 0.10, তো এক্ষেত্রে হবে 0.1 RT। এরপর দেখো AlCl3 এর ক্ষেত্রে AlCl3 জলীয় দ্রবণে বিয়োজিত হয় কিভাবে, Al প্লাস 3 প্লাস 3Cl মাইনাস, তো এক্ষেত্রে আয়ন সংখ্যা N সমান 4, তাই ভ্যান টপ ফ্যাক্টর I সমান 4। তো দেখো এক্ষেত্রে পাই AlCl3 সমান CRT ইন্টু I যেখানে ভ্যান টপ ফ্যাক্টর, তো এখানে AlCl3 বলেছে 0.1 মোলার ইন্টু আর ইন্টু টি ইন্টু 4 সমান 0.4 RT। তো এক্ষেত্রে 0.4 RT। তো দেখো বলেছে তাহলে কোন জোটটি আইসোটনিক, তো দেখো 0.1 মোলার গ্লুকোজের 0.1 RT অভিস্রবণ চাপ এবং 0.05 মোলার NaCl এর কিন্তু অভিস্রবণ চাপ 0.1 RT, এই দুটোই 0.1 RT, তাই এক্ষেত্রে আনসার এ এবং বি। এরপর দেখো 2 দাগে বলেছে একটি বিশুদ্ধ তরল এর বাষ্পচাপ 300 কেলভিন এ 70 টর, এটি আরেকটি তরল বি এর সাথে একটি আদর্শ দ্রবণ তৈরি করে, দ্রবণের মোট চাপ 84 টর এবং বি এর মোল ভগ্নাংশ 0.2 হলে বিশুদ্ধ তরল বি এর বাষ্পচাপ কত, এখানে বিশুদ্ধ তরল বি এর বাষ্পচাপ কত বলেছে। এর অপশানে রয়েছে 0.14 টর, বি এর অপশানে রয়েছে 560 টর, সি এর অপশানে রয়েছে 140 টর এবং ডি এ রয়েছে 70 টর। তো দেখো এখানে তাহলে কি হবে, তো দেখো দ্রবণের মোট চাপ মানে পি সলিউশন সমান পি অফ এ প্লাস পি অফ বি, যেখানে পি অফ এ সমান এ এর আংশিক চাপ আর পি অফ বি সমান বি এর আংশিক চাপ। তো দেখো পি অফ এ মানে পি এর আংশিক চাপ সমান P0A ইন্টু XA, মানে এর বাষ্পচাপ আর ইন্টু এর মূল ভগ্নাংশ, প্লাস পি অফ বি সমান P0B ইন্টু XB, মানে বি এর আংশিক চাপ সমান বি এর বাষ্পচাপ ইন্টু বি এর মূল ভগ্নাংশ। তো দেখো প্রশ্নে দেওয়া রয়েছে বি এর মোল ভগ্নাংশ, একে XB দ্বারা যদি ডিনোট করি, বি এর মোল ভগ্নাংশ 0.2। দেখো আমরা জানি যেহেতু এক্ষেত্রে বিশুদ্ধ তরল এ আর বি মিলে
একটা আদর্শ দ্রবণ তৈরি করেছে, তাই এক্স অফ এ মানে এ এর মূল ভগ্নাংশ আর বি এর মূল ভগ্নাংশের যোগফল কিন্তু 1 একটা আদর্শ দ্রবণের ক্ষেত্রে। তাই এক্ষেত্রে এক্স অফ এ সমান 1 মাইনাস এক্স অফ বি সমান 1 মাইনাস 0.2 সমান 0.8। তো এক্ষেত্রে এর মূল ভগ্নাংশ সমান 0.8, এর মূল ভগ্নাংশ সমান 0.8। তো দেখো এখানে এর বাষ্পচাপ কোশ্চেনে দেওয়া রয়েছে 70 টর ইন্টু এর মূল ভগ্নাংশ কত, এর মূল ভগ্নাংশ 0.8 প্লাস বি এর বাষ্পচাপ এখানে বের করতে হবে এবং বি এর মূল ভগ্নাংশ 0.2। তো দেখো সলিউশনের মোট চাপ দেওয়া রয়েছে 84 টর, তাহলে লিখতে পারি 70 ইন্টু 0.8 প্লাস P0B ইন্টু 0.2 সমান 84। তো দেখো এটা 56 প্লাস P0B ইন্টু 0.2 সমান 84। এখান থেকে যদি বি এর বাষ্পচাপটা বের করি, তাহলে 84 মাইনাস 56 বাই 0.2 সমান 0.2 ইন্টু 10 সমান 140 টর। তাহলে কি হলো না, দ্রবণের মোট চাপ পি সলিউশন সমান এ এর আংশিক চাপ প্লাস বি এর আংশিক চাপ। দেখো এ এর আংশিক চাপ পি অফ এ এর যে পার্শিয়াল প্রেসার সেটা এ এর বাষ্পচাপ ইন্টু এর মূল ভগ্নাংশের সমান, আর বি এর আংশিক চাপ বি এর বাষ্পচাপ ইন্টু বি এর মূল ভগ্নাংশের সমান। তো এখানে প্রশ্নে বলা রয়েছে যে দ্রবণের মোট চাপ 84 টর, তাই এই দুটোকে যোগ করলে 84 হবে, আর এখান থেকে বি এর বাষ্পচাপ 140 টর। তো দেখো এখানে সি এর অপশানটা সঠিক, 140 টর। তো দেখো এরপর 3 দাগে বলেছে যদি NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের পর্যবেক্ষিত এবং তাত্ত্বিক আণবিক ভর যথাক্রমে 31.80 এবং 58.50 পাওয়া যায়, তবে NaCl এর বিভাজন মাত্রা। তো দেখো আমরা জানি ভ্যান হফ ফ্যাক্টর I সমান কি হয়, ভ্যান হফ ফ্যাক্টর I সমান হয়, যদি আণবিক ভরের ভিত্তিতে লিখি তবে আণবিক ভর তাত্ত্বিক বাই আণবিক ভর পরীক্ষালব্ধ, মানে যাকে বলে M থিওরিটিক্যাল বাই M প্র্যাকটিক্যাল। যদি আমরা এই আয়টাকে অভিশ্রবণ চাপের আকারে প্রকাশ করি তাহলে পাই প্র্যাকটিক্যাল, এটা কিন্তু উল্টো, প্র্যাকটিক্যাল বাই পাই থিওরিটিক্যাল। যদি আমরা এটাকে আংশিক চাপ দিয়ে প্রকাশ করি তাহলে চাপের পরিবর্তন পরীক্ষালব্ধ, মানে প্র্যাকটিক্যাল বাই ডেল পি থিওরিটিক্যাল সমান ডেল টিবি বাই ডেল টিবি। স্ফুটনাঙ্কের উন্নয়ন প্র্যাকটিক্যাল বাই স্ফুটনাঙ্কের উন্নয়ন থিওরিটিক্যাল। তো দেখো আমরা এই ভ্যান হফ ফ্যাক্টরকে এতভাবে প্রকাশ করতে পারি। এখানে যেহেতু আণবিক ভরের ভিত্তিতে দেওয়া রয়েছে, এখানে বলেছে আণবিক ভর, তাত্ত্বিক আণবিক ভর এবং পর্যবেক্ষিত আণবিক ভর। তো দেখো ভ্যান হফ ফ্যাক্টর I সমান, এক্ষেত্রে তাত্ত্বিক আণবিক ভর দেওয়া রয়েছে 31.8 এবং পর্যবেক্ষিত আণবিক ভর দেওয়া রয়েছে 31.8 এবং তাত্ত্বিক আণবিক ভর দেওয়া রয়েছে 58.5। তো এক্ষেত্রে তাত্ত্বিক আণবিক ভর 58.5 বাই পর্যবেক্ষিত আণবিক ভর 31.80 সমান 1.83।
তাই ক্ষেত্রে আলফা সমান i-1/n-1, যেহেতু NaCl এক্ষেত্রে Na প্লাস এবং Cl মাইনাস আয়নে বিয়োজিত হয়, তাই বিয়োজনের ক্ষেত্রে আলফা সমান i-1/n-1, যেহেতু এখানে n সমান আয়ন সংখ্যা 2, তাই i-1/2-1 সমান i-1, তো এখান থেকে আলফা সমান 0.83, তাহলে বিয়োজন মাত্রা 83%, বিয়োজন মাত্রা 83%। এরপর দেখো 4 দাগে কি বলেছে, আর্সেনিক সালফাইড সল্ট ঋণাত্মক আধানযুক্ত, নিম্নলিখিত কোন ইলেকট্রোলাইট এটি জমাট বাঁধার ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর হবে। তো দেখো ঋণাত্মক আধানযুক্ত সলকে জমাট বাঁধতে হলে ঋণাত্মক আধানযুক্ত সলের জমাট বাঁধার জন্য ধনাত্মক আধানযুক্ত সলের প্রয়োজন, ধনাত্মক আধানযুক্ত সলের প্রয়োজন। তাহলে এক্ষেত্রে ধনাত্মক আধানযুক্ত সল কোনটা? দেখো এক্ষেত্রে BaCl2, এক্ষেত্রে BaCl2 মানে কি Ba+2 এবং 2Cl মাইনাস, KCl K প্লাস Cl মাইনাস, আর K4FeCl এর হোল 6, এটা 4K প্লাস আর এটা পুরোটা 4 মাইনাস, আর AlCl3 Al+3 আর 3Cl মাইনাস। তো এক্ষেত্রে দেখো এক্ষেত্রে Al+3 হলো একটা ধনাত্মক সল্ট এবং এখানে অ্যালুমিনিয়ামের পাওয়ারে +3 ধনাত্মক আধান রয়েছে, তাই এক্ষেত্রে D AlCl3 আনসার। এরপর দেখো 5 দাগে বলেছে নিম্নলিখিত কোনটি সলের উদাহরণ? 1 কুয়াশা, B মিল্ক অফ ম্যাগনেসিয়া, আর C মাখন এবং D বলেছে ধোঁয়া। তো দেখো এক্ষেত্রে সলের উদাহরণ মিল্ক অফ ম্যাগনেসিয়াম হলো একটা সলের উদাহরণ। এরপর দেখো 6 দাগে স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 মেলাতে বলেছে। তো বলেছে কঠিন তরল, এক ফোম কঠিন গ্যাস, সল্ট তরল কঠিন, এদিকে রয়েছে জেল, এদিকে তরল গ্যাস ইমালশন, আর এখানে তরল গ্যাস এরোসল। তো দেখো কঠিন তরল মানে কি হয়? তো দেখো এখানে কঠিন তরল কি হবে? কঠিন তরল হবে জেল, বিস্তৃত দশা। এখানে কঠিন আর তরল এগুলো কি, একটা হলো বিস্তৃত দশা এবং একটা হলো বিস্তার মাধ্যম। তো কঠিন আর তরল হবে জেল। কঠিন আর গ্যাস, বিস্তৃত দশা কঠিন, বিস্তার মাধ্যম গ্যাস, এটা হলো এরোসল। তারপর তরল কঠিন হলো সল। তো দেখো A হবে 3 কঠিন গ্যাস, B হবে 5 এবং C হবে 2। A হবে 3, B হবে 5 এবং C হবে 2। তো দেখো এক্ষেত্রে A আনসার এবং E4। দেখো তরল গ্যাস হবে ফোম, এবং এখানের এই তরল গ্যাস এটা হবে ইমালশন। তো দেখো এরপর 7 দাগে কি বলেছে, কারণ আর বিবৃতি বলেছে বেনজোইক অ্যাসিডের জন্য ভ্যান হফের গুণাঙ্ক 1-এর চেয়ে কম। আর এর কারণ হিসেবে বলেছে বেনজোইক অ্যাসিড বেনজিনে একটি দুর্বল তড়িৎ বিশ্লেষক হিসেবে আচরণ করে। তো দেখো বেনজোইক অ্যাসিডের সংকেত C6H5COOH, এটা হলো বেনজোইক অ্যাসিড। তো দেখো বেনজোইক অ্যাসিড এটা ভাঙে কিভাবে, C6H5COO- + H+।
এরকমভাবে হয়তো আপাতভাবে মনে হতে পারে যে বেঞ্জয়িক অ্যাসিড এরকমভাবে ভেঙে যায় জলীয় দ্রবণে, কিন্তু বেঞ্জয়িক অ্যাসিড এরকমভাবে জলীয় দ্রবণে ভেঙে যায় না, বরং বেঞ্জয়িক অ্যাসিড বেঞ্জিনে ডাইমার রূপে অবস্থান করে এবং এটি একটি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাই এক্ষেত্রে বেঞ্জয়িক অ্যাসিড বেনজিনের একটি দুর্বল তড়িৎ বিশ্লেষক হিসেবে আচরণ করে এবং বেঞ্জয়িক অ্যাসিডের জন্য ভ্যান হফের গুণাঙ্ক 1-এর চেয়ে কম হয়। বিবৃতি এক্ষেত্রে সত্য, কারণ বেঞ্জয়িক অ্যাসিড এক্ষেত্রে সংযোজন হয়, তাই ভ্যান হফ ফ্যাক্টর I সমান তাই ভ্যান হফ ফ্যাক্টরটা এখানে আলফা সংযোজন মাত্রা বা এখানে x সংযোজন মাত্রা সমান I-1/1/n-1। এক্ষেত্রে I এর মান 1-এর চেয়ে কম হয়। এক্ষেত্রে বিবৃতি A সত্য এবং এর সঠিক ব্যাখ্যা, এক্ষেত্রে A আনসার। এরপর দেখো 8-এ কি বলেছে, বিবৃতি A একটি লায়োফিলিক কোলোয়েডাল সল লায়োফিলিক সলের তুলনায় অধিক স্থিতিশীল। এর কারণ হিসেবে বলেছে একটি লায়োফিলিক সলের তুলনায় অনেক বেশি মাত্রায় দ্রবীভূত হয়। এটা লায়োফিলিক সলের তুলনায় অনেক বেশি মাত্রায় দ্রবীভূত হয়। তো দেখো এক্ষেত্রে কিন্তু A এবং R এই বিবৃতি এবং কারণ উভয় কিন্তু সত্য। একটি লায়োফিলিক কোলোয়েডাল সল লায়োফিলিক সলের তুলনায় স্থিতিশীল বেশি হয়, এটাও সত্য। এবং এর কারণ হিসেবে যেটা বলেছে একটি লায়োফিলিক সলের তুলনায় অনেক বেশি মাত্রায় দ্রবীভূত হয়, এই কারণও সত্য। তাই এক্ষেত্রে হবে উভয় A এবং R সত্য। কিন্তু দেখো একটি লায়োফিলিক কোলোয়েডাল সল লায়োফিলিক সলের তুলনায় অধিক স্থিতিশীল। লায়োফিলিক মানে কি? লায়োফিলিক মানে হলো দ্রাবক আকর্ষী এবং লায়োফিলিক মানে হলো দ্রাবক বিকর্ষী। তো দেখো দ্রাবক আকর্ষী কোলোয়েডাল দ্রাবক বিকর্ষী কোলোয়েডাল সলের তুলনায় অধিক স্থিতিশীল, কিন্তু এর কারণ একটি লায়োফিলিক সলের তুলনায় অনেক বেশি মাত্রায় দ্রবীভূত হয়, এটা নয়। তো এক্ষেত্রে বিবৃতি এবং কারণ দুটোই সঠিক হলেও কারণটা কিন্তু সঠিক ব্যাখ্যা নয়, তাই এক্ষেত্রে বি আনসার। উভয় A এবং R সত্য, কিন্তু R এর সঠিক ব্যাখ্যা নয়। এরপর পেজ 151-তে কি বলেছে, নিচে প্রদত্ত প্রতিটি দ্রবণের গাঢ়ত্ব 0.1 মোলার হলে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? এর অপশানে বলেছে NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড এবং Na2SO4 অর্থাৎ সোডিয়াম সালফেট দ্রবণের অভিস্রবণ চাপ সমান। বি অপশানে বলেছে NaCl দ্রবণের অভিস্রবণ চাপ Na2SO4 অপেক্ষা বেশি। সি অপশানে বলেছে Na2SO4 দ্রবণের অভিস্রবণ চাপ NaCl অপেক্ষা বেশি এবং ডি এর অপশানে বলেছে Na2SO4 দ্রবণের অভিস্রবণ চাপ NaCl অপেক্ষা কম। তো দেখো অভিস্রবণ চাপ পাই সমান আমরা জানি I ইন্টু CRT, যেখানে I সমান ভ্যান হফ গুণক। তো দেখো এখানে পাই NaCl সমান I ইন্টু CRT। দেখো NaCl জলীয় দ্রবণে বিয়োজিত হয় Na প্লাস Cl মাইনাস। এক্ষেত্রে আয়ন সংখ্যা n সমান 2, তাই ভ্যান হফ ফ্যাক্টর I সমান 2। দেখো এক্ষেত্রে আয়ন সংখ্যা 2 আর ভ্যান হফ ফ্যাক্টর I সমান 2, এটা কিভাবে আসছে? আমরা জানি বিয়োজন মাত্রা আলফা সমান I-1/n-1। যেহেতু এক্ষেত্রে n এর মান 2, তাই I-1/2 - 1 সমান I-1।
দেখো যেহেতু NaCl জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, তাই ক্ষেত্রে আলফা সমান মানে 100% NaCl এর মধ্যে 100% NaCl জলীয় দ্রবণে আয়নিত হয়, 100% NaCl এর মধ্যে 100%ই আয়নিত হয়, সমান I-1, মানে I-1 সমান 1, তাই I সমান 2। তাই এটা শর্টকাট যে n সমান 2 হলে এক্ষেত্রে বিয়োজনের ক্ষেত্রে ভ্যান ডার ফ্যাক্টরের মানও 2 হবে। তো দেখো এক্ষেত্রে পাই সমান 2 ইন্টু 0.1 ইন্টু RT সমান 0.2 RT, আর পাই Na2SO4। তো দেখো Na2SO4 কিভাবে বিয়োজিত হয়, Na2SO4 Na2Na প্লাস SO4 2 এক্ষেত্রে n সমান 3, তাই ভ্যান ডার ফ্যাক্টর I সমান 3। পাই Na2SO4 সমান I ইন্টু CRT সমান 3 ইন্টু C 0.1 ইন্টু R ইন্টু T সমান 0.3 RT। তাই এক্ষেত্রে দেখা যাচ্ছে যে Na2SO4 এর অভিস্রবণ চাপ 0.3 RT এবং NaCl এর অভিস্রবণ চাপ 0.2 RT, অর্থাৎ Na2SO4 এর অভিস্রবণ চাপ NaCl এর অভিস্রবণ চাপ অপেক্ষা বেশি। দেখো Na2SO4 দ্রবণের অভিস্রবণ চাপ NaCl অপেক্ষা বেশি, তাই ক্ষেত্রে C আনসার। এরপর দেখো 2 এর দাগে কি বলেছে, 0.1 মোলার BaNO3 এর হোল 2 অর্থাৎ বেরিয়াম নাইট্রেট BaNO3 এর হোল 2, এটা কি বেরিয়াম নাইট্রেট। দেখো বেরিয়াম নাইট্রেট দ্রবণের ভ্যান ডার গুণক 2.74 হলে এর বিয়োজন মাত্রা কত হবে, তো দেখো ভ্যান ডার ফ্যাক্টর দেওয়া রয়েছে 2.74। দেখো আমরা জানি বিয়োজন মাত্রা আলফা সমান কি হয়, I-1/N-1। দেখো BaNO3 এর হোল 2 মানে এই বেরিয়াম নাইট্রেট, এটা জলীয় দ্রবণে কিভাবে আয়নিত হয়, Ba + 2 NO3-, তাহলে এক্ষেত্রে আয়ন সংখ্যা n সমান 3, তাহলে এখানে I-1/N-1 3 - 1 I 2.74 - 1/3 - 1 সমান 1.74/2 সমান 0.87। তো দেখো আলফা সমান 0.87, তাহলে বিয়োজন মাত্রা সমান 0.87 ইন্টু 100 সমান 87%। তাহলে এক্ষেত্রে BaNO3 এর হোল 2 এর ভ্যান ডার গুণক যেহেতু 2.74, তাই এর বিয়োজন মাত্রা 87%। তো এক্ষেত্রে C এর আনসারটা সঠিক। এরপর দেখো 3 এর দাগের কোশ্চেনটাতে কি বলেছে, হেপটেন এবং অক্টেন পরস্পর মিশ্রিত হয়ে আদর্শ দ্রবণ তৈরি করে। 373 কেলভিন উষ্ণতায় হেপটেন এবং অক্টেনের বাষ্পচাপ যথাক্রমে 105 কিলোপাস্কাল এবং 45 কিলোপাস্কাল। 25 গ্রাম হেপটেন এবং 35 গ্রাম অক্টেন মিশ্রিত হয়ে যে দ্রবণ তৈরি করে তার বাষ্পচাপ কত হবে? হেপটেন ও অক্টেনের আণবিক গুরুত্ব যথাক্রমে 100 গ্রাম পার মোল এবং 114 গ্রাম পার মোল। তো দেখো প্রথমে আমরা যদি দেখি হেপটেনের মোল সংখ্যা, হেপটেনের মোল সংখ্যা কি হবে? হেপটেনের মোল সংখ্যা একে যদি H ফর হেপটেন, সাফিক্সে H মানে হচ্ছে NH মানে হলো হেপটেনের মোল সংখ্যা, N এখানে মোল সংখ্যা। তো তাহলে প্রদত্ত ভর বাই আণবিক ভর, মানে প্রশ্নে হেপটেনের যে প্রদত্ত ভর দেওয়া রয়েছে এবং হেপটেনের যে আণবিক ভর, তাহলে প্রদত্ত ভর ডিভাইডেড বাই আণবিক ভর করলে হেপটেনের মোল সংখ্যা পাওয়া যাবে। তো দেখো হেপটেন
এর সংকেত কি? দেখো তোমরা নিশ্চয়ই জানো একটা কার্বন থাকলে, যদি একটা কার্বন থাকে তাহলে মিথ, দুটো কার্বন থাকলে ইথ, তিনটে কার্বন থাকলে প্রোপ, চারটে কার্বন থাকলে পেন্ট। দেখো এটা অর্গানিকের জিনিস, তাও আমি একটু বলে রাখি। চারটে কার্বন থাকলে বিউট, পাঁচটা কার্বন থাকলে পেন্ট, ছটা কার্বন থাকলে হেক্স, সাতটা কার্বন থাকলে হেপ্ট, আটটা কার্বন থাকলে অক্ট, নটা কার্বন থাকলে নন, আর 10টা কার্বন থাকলে ডেকা। তো দেখো এক্ষেত্রে যেহেতু হেপ্টেন বলেছে, হেপ্টেন মানে 7টা কার্বনের চেন। তো দেখো হেপ্টেন CH3 CH2 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 CH3 1 2 3 4 5 6 7। তো দেখো এটা হলো নর্মাল হেপ্টেন। টোটাল কার্বন 7টা, হাইড্রোজেন 3 2 5 2 7 2 9 2 11 13 16 H16, এটা হলো হেপ্টেন। তো এর আণব ভর কত? এর আণব ভর, কার্বনের পারমাণবিক ভর 12 × 7 প্লাস হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 × 16 সমান 84 প্লাস 16 সমান 100। দেখো এখানে আণবিক গুরুত্ব কিন্তু কোশ্চেনে দেওয়া রয়েছে, তাও আমি তোমাদের একবার ক্যালকুলেট করে দেখালাম 100 গ্রাম পার মোল। তো দেখো হেপ্টেনেরটা যেহেতু দেখলাম, অক্টেনেরটাও দেখি। তো দেখো এখানে অক্ট মানে কত? এখানে অক্ট মানে হলো 8টা কার্বনের চেন। তো 8টা কার্বনের চেন C8 আর হবে H18, C8 H18, তাহলে 12 × 8, কার্বনের পারমাণবিক ভর 12 আর হাইড্রোজেনের 1 × 18 সমান 96 প্লাস 18 সমান 114 গ্রাম পার মোল। তো দেখো এখানে তাহলে হেপ্টেনের মোল সংখ্যা কত হবে? প্রদত্ত ভর কত দেওয়া রয়েছে? হেপ্টেনের 25 গ্রাম এবং আণবিক ভর 100 সমান 1/4 সমান 0.25। এখানে হলো 0.25 মোল। দেখো অক্টেনের মোল সংখ্যা, অক্টেনের মোল সংখ্যা সমান অক্টেনের প্রদত্ত ভর বাই আণব ভর। অক্টেনের প্রদত্ত ভর কত? অক্টেন 35 গ্রাম বাই এর আণব ভর 114 সমান, দেখো এটা অ্যাপ্রক্সিমেট, এটা তোমরা ক্যালকুলেট করে দেখবে, এটা অ্যাপ্রক্স 0.307 মতো আসবে, এটা এত মোল। তো দেখো এরপর এরা দুজন মিশ্রিত হয়ে যে দ্রবণ তৈরি করে তার বাষ্পচাপ এখানে নির্ণয় করতে বলেছে। তো দেখো দ্রবণের মোট চাপ P সমান হেপ্টেনের আংশিক চাপ প্লাস অক্টেনের আংশিক চাপ। এখানে হেপ্টেনের জন্য H আর অক্টেনের জন্য O। দেখো হেপ্টেনের আংশিক চাপ সমান হেপ্টেনের বাষ্পচাপ ইন্টু হেপ্টেনের মোল ভগ্নাংশ প্লাস অক্টেনের আংশিক চাপ সমান অক্টেনের বাষ্পচাপ ইন্টু অক্টেনের মোল ভগ্নাংশ। তো দেখো হেপ্টেনের বাষ্পচাপ এখানে কোশ্চেনে দেওয়া রয়েছে 105 কিলোপাস্কাল ইন্টু হেপ্টেনের মোল ভগ্নাংশ মানে কত? হেপ্টেনের মোল বাই হেপ্টেনের মোল প্লাস অক্টেনের মোল। দেখো প্লাস এখানে অক্টেনের বাষ্পচাপ দেওয়া রয়েছে 45 কিলোপাস্কাল ইন্টু অক্টেনের মোল ভগ্নাংশ সমান অক্টেনের মোল বাই অক্টেনের মোল প্লাস হেপ্টেনের মোল, অর্থাৎ মোট মোল সমান 105 ইন্টু 0.25 বাই 0.25 প্লাস 0.307 প্লাস 45 ইন্টু
0.307 by 0.25 plus 0.307 সমান, দেখো এটা প্রায় আসবে 72 কিলো পাস্কাল। তো দেখো তোমাদের আনসার এক্ষেত্রে বি, 72 কিলো পাস্কাল হবে আনসার এক্ষেত্রে। এরপর দেখো 4 দাগে কি বলেছে, দ্রবণে অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব দ্রবীভূত থাকলে হিমাঙ্কের ড্যাশ ঘটে যা দ্রবণের ড্যাশের সাথে সমানুপাতিক। দেখো আমরা হিমাঙ্কের অবনমন এর যে সূত্রটা রয়েছে সেটা থেকে আমরা কি জানি যে দ্রবণে অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব দ্রবীভূত করলে হিমাঙ্কের অবনমন ঘটে। দেখো আমরা জানি হিমাঙ্কের অবনমন সমান, দেখো আমরা জানি হিমাঙ্কের অবনমন ডেল টি এফ সমান কে এফ ইন্টু আই ইন্টু W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2, যেখানে এই পুরোটা হলো মোলালিটি স্মল এম, অর্থাৎ ডেল টি এফ সমান কে এফ ইন্টু আই ইন্টু এম। দেখো এখানে কে এফ হলো হিমাঙ্ক অবনমন ধ্রুবক, যেহেতু এটা একটা ধ্রুবক, এবং আই হলো ভ্যান্টো ফ্যাক্টর, এটাও একটা ধ্রুবক, তাই বলা যায় ডেল টি এফ প্রপোর্শনাল টু এম, অর্থাৎ হিমাঙ্কের অবনমন মোলালিটির সাথে সমানুপাতিক, মোলালিটি অর্থাৎ মোলাল গাঢ়ত্ব। তাই বলা যায় যে দ্রবণে অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব দ্রবীভূত করলে হিমাঙ্কের অবনমন ঘটে যা দ্রবণের মোলাল গাঢ়ত্বের সাথে সমানুপাতিক, মোলাল গাঢ়ত্ব। তো দেখো এক্ষেত্রে অবনমন এবং মোলাল গাঢ়ত্ব, এক্ষেত্রে এ হবে আনসার, হিমাঙ্কের অবনমন ঘটে এবং মোলাল গাঢ়ত্বের সাথে সমানুপাতিক। এরপর দেখো 5 দাগের কোশ্চেনটাতে কি বলেছে, 0.25 গ্রাম স্টার্চের উপস্থিতিতে 10 মোল গোল্ড সলে 1 ml অর্থাৎ 1 ml 10% NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে দ্রবণের বর্ণ পরিবর্তন প্রতিহত করা সম্ভব হয়। স্টার্চের স্বর্ণ সংখ্যা কত? তো দেখো স্বর্ণ সংখ্যা মানে কি 1 ml 10% NaCl, 1 ml 10% NaCl দ্বারা অধঃক্ষেপণ রোধ করার জন্য 10 ml গোল্ড সলের প্রয়োজন, 10 ml গোল্ড সলের প্রয়োজন, 10 ml গোল্ড সলের প্রয়োজন। আর এই 10 ml গোল্ড সলের সাথে অধঃক্ষেপণ রোধ করার জন্য 1 ml 10% NaCl দ্বারা অধঃক্ষেপণ রোধ করার জন্য 10 ml গোল্ড সলের প্রয়োজন। এই 10 ml গোল্ড সলের সাথে মেশানো হয়, কি মেশানো হয় 0.25 গ্রাম স্টার্চ সমান 0.25 ইন্টু 1000 মিলিগ্রাম সমান 250 মিলিগ্রাম স্টার্চ। দেখো 1 ml 10% NaCl দ্বারা অধঃক্ষেপণ রোধ করার জন্য যে 10 ml গোল্ড সলের প্রয়োজন হয়, আর এই যে 10 ml গোল্ড সলের সাথে 0.25 গ্রাম স্টার্চ মেশানো হয়, তাহলে যত গ্রাম স্টার্চ মেশানো হয় সেটাই তো স্টার্চের স্বর্ণ সংখ্যা। তাহলে এক্ষেত্রে 250 মিলিগ্রাম স্টার্চ মেশানো হচ্ছে, তাই এক্ষেত্রে স্টার্চের স্বর্ণ সংখ্যা 250, তাই এক্ষেত্রে
আনসার ডি 250, টার্চের স্বর্ণ সংখ্যা 250। এরপর দেখো 6 দাগে কি বলেছে, ফেরিক হাইড্রোক্সাইড অধক্ষেপ সদ্য প্রস্তুতি ফেরিক ক্লোরাইডে যোগ করা হলো। আচ্ছা, এখানে স্তম্ভ মেলানো দিয়েছে, আর নিচে বলেছে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি, তারপর বলেছে সাবান জল ও চিনির জলীয় দ্রবণের পৃথকীকরণ, তারপর বলেছে আর্সেনিক সালফাইড সলের তড়িৎ সঞ্চালন। তো দেখো এদিকে বলেছে অ্যানাফোরেসিস, তারপর বলেছে পেপটাইজেশন, তারপর বলেছে তঞ্চন, তারপর বলেছে টিন্ডাল প্রভাব। তো দেখো আমরা জানি নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় কিভাবে, তঞ্চিত হয়ে। জোয়ারের সময় যে নুড়ি পলি বালি এইসব আসে, এগুলো সব নদীর মোহনায় সব বালি তঞ্চিত হয়ে তঞ্চন প্রক্রিয়ার মাধ্যমেই নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়, তাই বি মিলল কিন্তু 3-এর সাথে। এরপর দেখো ফেরিক হাইড্রোক্সাইডের অধক্ষেপের সদ্য প্রস্তুতি ফেরিক ক্লোরাইডে যোগ করা হলো। এটা কি, এটা হলো কিন্তু পেপটাইজেশন, এটা হলো কিন্তু পেপটাইজেশন, তাই এ হলো 2-এর সাথে। সাবান জল ও চিনির জলীয় দ্রবণের পৃথকীকরণ, এটা কি, এটা টিন্ডাল প্রভাব। সাবান জল ও চিনির জলীয় দ্রবণের পৃথকীকরণ কিভাবে করা যায়, টিন্ডাল প্রভাব দ্বারা। টিন্ডাল প্রভাব দ্বারা সাবান জল ও চিনির জলীয় দ্রবণের পৃথকীকরণ করা যায়। এবং আর্সেনিক সালফাইড সেলের তড়িৎ সঞ্চালন হলো অ্যানাফোরেসিস। তো দেখো এ 2-এর সাথে, বি 3-এর সাথে, এ 2-এর সাথে, বি 3-এর সাথে, এ 2-এর সাথে, বি 3-এর সাথে, সি 4, ডি 1। তো দেখো এক্ষেত্রে সি আনসার। এরপর দেখো 7-এর দাগে বিবৃতি বলেছে কোলয়েডীয় দ্রবণ স্থায়ী, কিন্তু কোলেট কণাগুলি অধক্ষিপ্ত হয় না। আর এর কারণ হিসেবে বলেছে কোলেট কণাগুলি ব্রাউনীয় গতি অভিকর্ষ বলকে প্রশমিত করে। দেখো কোলয়েডীয় দ্রবণ স্থায়ী, কিন্তু কোলেট কণাগুলি অধক্ষিপ্ত হয় না। দেখো কোলয়েড দ্রবণের মধ্যে কণাগুলি পরস্পর অসম বল, পরস্পর আকর্ষণজনিত অসম বলের প্রভাবে ইতস্ততভাবে অবিরাম গতিতে ছুটে বেড়ায়, ইতস্ততভাবে অবিরাম গতিতে ছুটে বেড়ায়। এটি হলো ব্রাউনীয় গতি। তো দেখো এই ব্রাউনীয় গতির কারণে কিন্তু কোলয়েড কণাগুলো ইতস্ততভাবে ছুটে বেড়ায়, আর এই ব্রাউনীয় গতি অভিকর্ষ বলকে প্রশমিত করে। ব্রাউনীয় গতি অভিকর্ষ বলকে প্রশমিত করে, তাই কণাগুলি অধক্ষিপ্ত হয় না। তাই কোলয়েডীয় কণাগুলো অধক্ষিপ্ত হয় না। তাই এক্ষেত্রে বিবৃতি এ এবং কারণ আর দুটোই সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, তাই এক্ষেত্রে এ আনসার। এরপর দেখো 8-এর দাগে কি বলেছে, নিচের কোনটির 0.1 মোলার জলীয় দ্রবণের সবচেয়ে কম হিমাঙ্ক থাকে। তো দেখো আমরা কি জানি, হিমাঙ্কের অবনমন ΔTF সমান KF ইন্টু I ইন্টু মোলালিটি। দেখো এখানে ΔTFটা হলো হিমাঙ্কের অবনমন, অর্থাৎ হিমাঙ্ক কতটা কমে যাচ্ছে। তো দেখো এই ΔTF অর্থাৎ হিমাঙ্ক অবনমনের মান যত কম হবে হিমাঙ্ক তত বেশি হবে। দেখো ΔTF সমান হিমাঙ্ক
অবনমন, অর্থাৎ সহজ ভাষায় বললে হিমাঙ্ক কতটা কমে যাচ্ছে সেটা, হিমাঙ্ক অবনমন, হিমাঙ্ক কতটা কমে যাচ্ছে সেটা। তো দেখো এই ডেল টি এফ সমান কেএফ ইন্টু আই ইন্টু এম, তাহলে বলা যায় ডেল টি এফ প্রপোর্শনাল টু এম, গাঢ়ত্বের সমানুপাতিক। এখন দেখো প্রতি ক্ষেত্রে গাঢ়ত্ব 0.1 মোলার বলে দেওয়া আছে, ইন্টু আই, আর একটা আই ভ্যান ডার ফ্যাক্টর, তাহলে এক্ষেত্রে বলা যায় ডেল টি এফ প্রপোর্শনাল টু আই, যেহেতু গাঢ়ত্ব একই রয়েছে তাই যার ভ্যান ডার ফ্যাক্টর যত বেশি হবে, যার ভ্যান ডার ফ্যাক্টর যত বেশি হবে তার ডেল টি এফ তত বেশি হবে, অর্থাৎ ভ্যান ডার ফ্যাক্টর যত বেশি হবে তার হিমাঙ্ক অবনমন তত বেশি হবে, আর হিমাঙ্ক অবনমন যত বেশি হবে হিমাঙ্ক তত কম হবে, কারণ হিমাঙ্ক অবনমন বেশি মানে কি, হিমাঙ্কটা বেশি পরিমাণে কমে যাচ্ছে, তাহলে হিমাঙ্ক যদি বেশি পরিমাণে কমে যায় তাহলে হিমাঙ্ক কমে যাবে, তাই হিমাঙ্কের অবনমন যত বেশি হবে দ্রবণের হিমাঙ্ক তত কম হবে। তো এখানে বলেছে যে সবচেয়ে কম হিমাঙ্ক কোনটার, সবচেয়ে কম হিমাঙ্ক, তার মানে হিমাঙ্ক অবনমনটা সবচেয়ে বেশি হতে হবে, তবে হিমাঙ্ক সবচেয়ে কমে যাবে। তাই হিমাঙ্ক অবনমন যদি সবচেয়ে বেশি হতে হয় তাহলে আই সবচেয়ে বেশি হতে হবে। দেখো এ বলেছে K4 FeCN এর হোল 6, এটা জলীয় দ্রবণে কিভাবে ভাঙবে, 4K প্লাস প্লাস, দেখো আমি আগেও বলেছি যে এই FeCN এর হোল 6 অর্থাৎ এই থার্ড ব্র্যাকেটের ভেতরে যে অংশটা রয়েছে এটা কিন্তু কখনোই জলীয় দ্রবণে বিয়োজিত হবে না, এটা একটা জটিল পার্ট, এটা এরকমই থাকবে। তো এক্ষেত্রে আয়ন সংখ্যা 5, এরপর AlCl3, এক্ষেত্রে Al প্লাস 3 প্লাস 3Cl মাইনাস, এক্ষেত্রে আয়ন সংখ্যা 4, এক্ষেত্রে আয়ন সংখ্যা 4, এরপর দেখো MgCl2, Mg প্লাস 2 প্লাস 2Cl মাইনাস, এক্ষেত্রে আয়ন সংখ্যা 3, কারণ দুটো Cl মাইনাস আয়ন এবং একটা Mg প্লাস 2 আয়ন। তারপর দেখো NaCl, এক্ষেত্রে Na প্লাস প্লাস Cl মাইনাস, এক্ষেত্রে আয়ন সংখ্যা 2। তো দেখো আয়ন সংখ্যা এক্ষেত্রে যত, তাহলে এক্ষেত্রে ভ্যান ডার ফ্যাক্টর 3, এক্ষেত্রে ভ্যান ডার ফ্যাক্টর 2, এক্ষেত্রে ভ্যান ডার ফ্যাক্টর 5, এক্ষেত্রে ভ্যান ডার ফ্যাক্টর 5। তো ভ্যান ডার ফ্যাক্টর যত বেশি হিমাঙ্কের অবনমন তত বেশি, আর হিমাঙ্ক তত কম, তাই এক্ষেত্রে যেহেতু ভ্যান ডার ফ্যাক্টর এর সব থেকে বেশি, এর সব থেকে বেশি, তাই এক্ষেত্রে এ আনসার। এরপর দেখো পেজ 159 কি বলেছে, একের দাগে একটি গ্যাসকে 2 বার চাপে জলে দ্রবীভূত করলে দ্রবণে ওর মোল ভগ্নাংশ হয় 0.02, সম উষ্ণতায় দ্বিগুণ চাপে গ্যাসটিকে জলে দ্রবীভূত করলে দ্রবণে মোল ভগ্নাংশ হবে। দেখো হেনরির সূত্রানুসারে আমরা কি জানি, হেনরির সূত্রানুসারে আমরা জানি একটি গ্যাসকে দ্রবণে দ্রবীভূত করার সময়, হেনরির সূত্রানুসারে আমরা জানি একটি গ্যাসকে দ্রবণে দ্রবীভূত করার সময় গ্যাসের মোল ভগ্নাংশ গ্যাসের চাপের সহিত সমান হয়, গ্যাসের চাপের সহিত সমান হয়, গ্যাসের চাপের সহিত সমান হয়, মানে স্থির উষ্ণতায়, আবার জানি কি স্থির উষ্ণতায় গ্যাসের দ্রাব্যতা একে এস সলিউবিলিটি বা এক্স দ্বারা ডিনোট করা যায়, গ্যাসের চাপের সমানুপাতিক। তাহলে হেনরির সূত্রানুসারে আমরা জানি একটা গ্যাসকে দ্রবণে দ্রবীভূত করলে সেই দ্রবীভূত করার সময় গ্যাসের মোল ভগ্নাংশ গ্যাসের চাপের সহিত সমান হয়, আর স্থির উষ্ণতায় গ্যাসের দ্রাব্যতা গ্যাসের চাপের সমানুপাতিক। তাই যেহেতু এখানে চাপ দ্বিগুণ করা হয়েছে, এখানে চাপ
দ্বিগুণ করা হয়েছে, এখানে চাপ দ্বিগুণ করা হয়েছে। দেখো যেহেতু এক্ষেত্রে চাপ দ্বিগুণ করা হয়েছে তাই এক্ষেত্রে মূল ভগ্নাংশ দ্বিগুণ হবে, যেহেতু গ্যাসের মূল ভগ্নাংশ গ্যাসের চাপের সহিত সমান হয়, সমান নয় সমানুপাতিক হয়, সমানুপাতি হয়। তো চাপ যেহেতু দ্বিগুণ করা হয়েছে তাই মূল ভগ্নাংশ দ্বিগুণ হবে, তাই মূল ভগ্নাংশ দ্বিগুণ হবে। অর্থাৎ আগে মূল ভগ্নাংশ কত ছিল? আগে মূল ভগ্নাংশ সমান 0.02, এখন মূল ভগ্নাংশ সমান 0.02 ইন্টু 2 সমান 0.04। তাহলে বোঝা গেল হেনরির সূত্রানুসারে যেহেতু আমরা জানি যে যখন একটা গ্যাসকে কোনো দ্রবণে দ্রবীভূত করা হয় তখন ওই গ্যাসের মূল ভগ্নাংশ গ্যাসটার চাপের সহিত সমানুপাতিক হয়। এখন যেহেতু এক্ষেত্রে গ্যাসের চাপটাকে দ্বিগুণ করা হয়েছে তাই মূল ভগ্নাংশ দ্বিগুণ হয়ে যাবে। এরপর দেখো 2 দাগে কি বলেছে, নিচের কোনটি অন্তঃস্থানিক কঠিন দ্রবণের উদাহরণ? এ এর অপশানে বলেছে পিতল, বি এর অপশানে বলেছে ব্রোঞ্জ, সি এর অপশানে বলেছে প্লাম্বারের ঝাল এবং ডি এর অপশানে বলেছে স্টিল। দেখো অন্তঃস্থানিক কঠিন এক্ষেত্রে কি হবে? অন্তঃস্থানিক কঠিন কিন্তু এক্ষেত্রে হবে স্টিল বা ইস্পাত। দেখো আমরা কি জানি স্টিল কি দ্বারা গঠিত? স্টিল কার্বন এবং লোহা দিয়ে গঠিত। এটা কি একটা সংকর ধাতু? এটা একটা সংকর ধাতু, তাই এটা একটা অন্তঃস্থানিক কঠিন। কারণ কি? কারণ এখানে লোহার পরমাণুগুলি এক্ষেত্রে কি হয়, লোহার পরমাণুগুলি লোহার পরমাণুগুলির মাঝে কার্বন পরমাণুগুলি অবস্থান করে। কার্বন পরমাণু অবস্থান করে, তাই এটা একটা অন্তঃস্থানিক কঠিন দ্রবণের উদাহরণ। দেখো তোমাদের এই বিশ্লেষণ পরীক্ষায় কোনোদিনও আসবে না, তোমাদের শুধু উদাহরণ হিসেবে মনে রাখতে হবে যে একটা অন্তঃস্থানিক কঠিন দ্রবণের উদাহরণ স্টিল বা ইস্পাত। এরপর দেখো 3 দাগে কি বলেছে, একই তাপমাত্রায় সম অভিসারক অর্থাৎ আইসোটোনিক দ্রবণ জোটটিকে শনাক্ত করো। ধরে নিতে হবে যে জলীয় দ্রবণে প্রতিটি যৌগ সম্পূর্ণ বিয়োজিত আছে। দেখো এ বলেছে 0.01 মোলার ইউরিয়া এবং 0.01 মোলার KCl অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড। বি অপশানে বলেছে 0.02 মোলার NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড এবং 0.01 মোলার সোডিয়াম সালফেট। সি অপশানে বলেছে 0.03 মোলার NaCl সোডিয়াম ক্লোরাইড এবং 0.02 মোলার ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আর ডি এর অপশানে বলেছে 0.01 মোলার সুক্রোজ এবং 0.02 মোলার গ্লুকোজ। তো দেখো এক্ষেত্রে তাহলে প্রতিটা দ্রবণের এখানে প্রতিটা জোড়ের দ্রবণের অভিস্রবণ চাপ ক্যালকুলেট করতে হবে। পাই ইউরিয়া সমান I ইন্টু CRT। দেখো ইউরিয়া জলীয় দ্রবণে বিয়োজিত হয় না, ইউরিয়া তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, তাই এক্ষেত্রে I সমান 1। 0.01 মোলার ইউরিয়া ইন্টু RT সমান 0.01 RT। পাই KCl I ইন্টু CRT। দেখো KCl কীরকমভাবে বিয়োজিত হয়, KCl K প্লাস প্লাস Cl মাইনাস, N সমান 2 তাই I সমান 2, N সমান 2 তাই I সমান 2, তাই এক্ষেত্রে 2 ইন্টু 0.01 ইন্টু RT
সমান 0.02 RT। তো দেখো প্রথম যে জোড়টা ছিল এর অপশানে 0.01 মোলার ইউরিয়া এবং 0.01 মোলার KCl, এখানে কিন্তু ইউরিয়ার অভিস্রবণ চাপ 0.01 RT এবং KCl এর অভিস্রবণ চাপ 0.02 RT, দুটো কিন্তু মেলেনি, তাই এর অপশান কিন্তু ভুল। এরপর দেখো বি এর অপশানে কি বলেছে, 0.02 মোলার NaCl, তাহলে পাই NaCl সমান I ইন্টু CRT সমান 2 ইন্টু 0.02 ইন্টু RT সমান 0.04 RT। এখানে NaCl কীভাবে ভাঙবে, Na প্লাস প্লাস Cl মাইনাস, আয়ন সংখ্যা 2 তাই ভ্যান্ট অফ ফ্যাক্টর 2। 0.01 মোলার Na2SO4, দেখো Na2SO4 কীভাবে ভাঙে, 2Na প্লাস প্লাস SO4 2 মাইনাস, N সমান 3 I সমান 3, তাই এক্ষেত্রে পাই Na2SO4 সমান I CRT, I এখানে 3 ইন্টু CRT, C এখানে 0.02, C এখানে 0.01 ইন্টু RT সমান 0.03 RT। তো দেখো এক্ষেত্রে এটা 0.04 RT আর এটা 0.03 RT, এটাও মেলেনি, তাই বি অপশানও ভুল, এবার দেখো এটা বি অপশানের ক্যালকুলেশন ছিল, এটা সি অপশানে কি বলেছে, সি অপশানে বলেছে 0.03 মোলার NaCl। তো দেখো এক্ষেত্রে পাই সমান I CRT সমান 2 ইন্টু সি 0.3 ইন্টু RT 0.03 সমান 0.06 RT। এরপর দেখো বলেছে 0.02 মোলার MgCl2, দেখো এক্ষেত্রে পাই সমান I ইন্টু CRT, MgCl2 ভাঙে কিভাবে, Mg প্লাস 2 Cl মাইনাস, মানে N সমান 3 তাই ভ্যান্ট অফ ফ্যাক্টর 3। তো এক্ষেত্রে I সমান 3 ইন্টু C 0.02 ইন্টু RT সমান 0.06 RT। তো দেখো এটাও 0.06 RT, এটাও 0.06 RT, তাই সি অপশান যেখানে বলেছে 0.03 মোলার NaCl এবং 0.02 মোলার MgCl2, এটাই এই উত্তরটাই সঠিক। এরপর দেখো চারের দাগে কি বলেছে, আদর্শ দ্রবণের ক্ষেত্রে সঠিক বিকল্পটি হলো, দেখো আদর্শ দ্রবণের ক্ষেত্রে আমরা কি জানি, আদর্শ দ্রবণের ক্ষেত্রে আমরা জানি যে A ও B দ্রবণ মিলে যদি একটা আদর্শ দ্রবণ গঠন করে, যদি A আর B মিলে একটা আদর্শ দ্রবণ গঠন করে, তাহলে A এর আংশিক চাপ সমান A এর বাষ্পচাপ ইন্টু A এর মোল ভগ্নাংশ, B এর আংশিক চাপ সমান B এর বাষ্পচাপ ইন্টু B এর মোল ভগ্নাংশ। এই দ্রবণের ক্ষেত্রে মিশ্রণের আয়তনের পরিবর্তন সমান 0, তারপর মিশ্রণের তাপের পরিবর্তন সমান 0, যখন কিনা টি ও পি স্থির, অর্থাৎ টেম্পারেচার এবং চাপ প্রেসার দুটো স্থির। দেখো আদর্শ দ্রবণ, তাহলে আদর্শ দ্রবণের ক্ষেত্রে সঠিক বিকল্প কি হবে, ডেল ভি মিক্স, অর্থাৎ আয়তনের পরিবর্তন 0 নির্দিষ্ট টেম্পারেচার ও প্রেসারে। দেখো এন্ট্রপির পরিবর্তন কখনোই শূন্য হবে না, এন্ট্রপির পরিবর্তন কখনোই শূন্য হবে না, এটাও কখনো হবে না। দেখো আদর্শ, আচ্ছা না, এখানে বলেছে ডেল ভি মিক্স নট ইজিক্যাল টু 0, কিন্তু আদর্শ দ্রবণের ক্ষেত্রে ডেল ভি মিক্স ইজিক্যাল টু 0, তাই এটা ভুল অপশান, তাই আনসার বি, ডেল ভি মিক্স মিশ্রণের তাপের পরিবর্তন 0, তাই এক্ষেত্রে বি আনসারটা সঠিক। এরপর দেখো পাঁচের দাগে কি বলেছে, একটি জলীয় দ্রবণের হিমাঙ্ক যদি 0.186 ডিগ্রি সেলসিয়াস হয় তবে ওই দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন কত। তো দেখো একটা জলীয় দ্রবণের হিমাঙ্ক, তো দেখো জলীয় দ্রবণের হিমাঙ্ক অর্থাৎ TF সমান 0.186 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ডেল TF সমান কত,
0 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 0.186 ডিগ্রি সেলসিয়াস সমান মাইনাস 0.186 ডিগ্রি সেলসিয়াস। কারণ যেহেতু হিমাঙ্কের অবনমন ঘটে এবং জলের হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, তাই এক্ষেত্রে হিমাঙ্কের অবনমন মাইনাস 0.186 ডিগ্রি সেলসিয়াস। এখানে দেওয়া রয়েছে কেএফ সমান 1.86 অ্যান্ড কেবি সমান 0.512। তো দেখো আমরা জানি হিমাঙ্কের অবনমন ডেল্টি এফ সমান কি হয়, কেএফ ইন্টু মোলালিটি, যেখানে কেএফটা হলো হিমাঙ্ক অবনমন ধ্রুবক, মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক। তো দেখো ডেল্টি এফ 0.186 সমান কেএফ 1.86 ইন্টু মোলালিটি। তাহলে এখান থেকে আমরা মোলালিটি সমান কি পাবো, 0.186 বাই 1.86 সমান 0.1। তাহলে মোলালিটি সমান 0.01, মোলালিটি সমান 0.1 মোলাল। তো দেখো এখান থেকে মোলালিটি 0.1। এরপর দেখো স্ফুটনাঙ্কের উন্নয়ন ডেল টিবি, বি ফর বয়লিং পয়েন্ট, সমান জানি কেবি ইন্টু আই ইন্টু মোলালিটি। আই এক্ষেত্রে যেহেতু কিছু বলা নেই, তাই এক্ষেত্রে আই আমরা 1 ধরে নেব। তাহলে কেবি ইন্টু এম সমান কেবি 0.512 ইন্টু 0.1 সমান 0.0512। দেখো এক্ষেত্রে বলেছে স্ফুটনাঙ্কের উন্নয়ন কত হবে। এক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়ন জানতে চেয়েছে, স্ফুটনাঙ্কের উন্নয়ন কত, তাই স্ফুটনাঙ্কের উন্নয়ন হবে 0.0512 ডিগ্রি সেলসিয়াস। তাই এক্ষেত্রে এ আনসার। তাহলে দেখো এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন, স্টার মার্ক, এটা তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। একটি জলীয় দ্রবণের হিমাঙ্ক দিয়ে স্ফুটনাঙ্কের উন্নয়ন কিন্তু জানতে চেয়েছে। তাহলে দেখো এখানে কিন্তু হিমাঙ্ক অবনমনের কনসেপ্টও কাজে লেগেছে আর স্ফুটনাঙ্কের উন্নয়নের কনসেপ্টও কিন্তু কাজে লেগেছে। তাহলে প্রথমে হিমাঙ্কের অবনমনের সূত্রটাকে কাজে লাগিয়ে মোলালিটি বের করতে হবে, তারপর স্ফুটনাঙ্কের উন্নয়নের সূত্রকে কাজে লাগিয়ে স্ফুটনাঙ্ক উন্নয়নটা বের করতে হবে। দেখো এরপর 6 দাগে কি বলেছে, দই ও মাখন হলো, দই এবং মাখন কি, দই এবং মাখন হলো ইমালশন। মাখনটা কি, মাখন হলো তেলে জল জাতীয় ইমালশন। আর দইটা কি, দই হলো জলে তেল জাতীয় ইমালশন। তারপর দেখো 7 দাগে কি বলেছে, সমুদ্র ও নদীর সংযোগস্থলে বদ্বীপ গঠনের প্রক্রিয়ার সাথে কোন প্রক্রিয়া সম্পর্কিত। দেখো সমুদ্র ও নদীর সংযোগস্থলে সমস্ত বালি পলি এগুলো কিন্তু জমাট বেঁধে বদ্বীপ সৃষ্টি করে, অর্থাৎ এক প্রকার তঞ্চিত হয় বলা যায়, তঞ্চন ঘটে। তাই এক্ষেত্রে কিন্তু আনসার হবে বি, কোয়াগুলেশন বা তঞ্চন প্রক্রিয়ার মাধ্যমে সমুদ্র ও নদীর সংযোগস্থলে বদ্বীপ গঠিত হয়। এরপর দেখো 8 দাগে কি বলেছে, কিছু কোলয়েডের স্বর্ণ সংখ্যা হলো, যেমন জিলেটিনের 0.005 থেকে 0.05, তারপর অলিয়েটের 0.04 থেকে 1.0, গাম অ্যারাবিকের 0.15 থেকে 0.25, এরপর স্টার্চের 15 থেকে 25। এদের মধ্যে কোনটি সংরক্ষণ ক্ষমতা সর্বোচ্চ। দেখো আমরা জানি স্বর্ণ সংখ্যা কোলয়েডের স্বর্ণ সংখ্যা যত বেশি হবে, কোলয়েডের স্বর্ণ সংখ্যা যত বেশি হবে তার সংরক্ষণ ক্ষমতা তত কম হবে।
অর্থাৎ সংরক্ষণ ক্ষমতা ব্যস্তানুপাতিক স্বর্ণ সংখ্যার সাথে, সংরক্ষণ ক্ষমতা স্বর্ণ সংখ্যার সাথে ব্যস্তানুপাতিক। তাই দেখো এক্ষেত্রে যার স্বর্ণ সংখ্যা যত কম হবে তার সংরক্ষণ ক্ষমতা কিন্তু তত বেশি হবে। দেখো এখানে জিলেটিনের স্বর্ণ সংখ্যা 0.005 থেকে 0.05, এরপর 0.04 থেকে 1, দেখো 1 কিন্তু এর থেকে বেশি, অর্থাৎ এর স্বর্ণ সংখ্যা বেশি। 0.15 থেকে 0.25 এটা কিন্তু এর থেকেও বেশি, অর্থাৎ এর স্বর্ণ সংখ্যা আরও বেশি। আর এটা 15 থেকে 25 স্টার্চের, এটা কিন্তু সব থেকে বেশি। তাই এর স্বর্ণ সংখ্যা যেহেতু সব থেকে বেশি, এর কিন্তু সংরক্ষণ ক্ষমতা সব থেকে কম। তবে এখানে 0.005 এটাই কিন্তু সব থেকে কম, অর্থাৎ জিলেটিনের স্বর্ণ সংখ্যা সব থেকে কম। তাই এখানে সংরক্ষণ ক্ষমতা সর্বোচ্চ কার হবে? জিলেটিনের সংরক্ষণ ক্ষমতা সর্বোচ্চ হবে। তো দেখো আজকে আমরা এবিটি এর যে পরের 5টা পেজ রয়েছে তার এই লিকুইড স্টেট চ্যাপ্টারের সমস্ত কোশ্চেনের সলিউশনগুলো করলাম। তোমরা জানাবে যে ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই সেটা তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ভিডিওটা এতটাই।